ঘড়ির কাঁটা বলছে ৯টা বেজে ৩১ মিনিট হয়ে ৩২ সেকেন্ড। বুধবারের রাত্রি ৯:৩০ মানেই সঙ্গে স্পেশালিস্ট। আর আপনারা ইতিমধ্যেই আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে জেনে গিয়েছেন যে আজ সঙ্গে স্পেশালিস্টে আমাদের স্টুডিওতে অতিথি কে আছেন। মানে সুস্মিতা সঞ্জয়কে আপনি দেখতেই পাচ্ছেন, আমাদের কাজ শুধু আপনাদের সঙ্গে একটু যোগাযোগটা করে নেওয়া। কিন্তু স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তার নেশা এক। এখন বলা যেতে পারে নেশার সঙ্গে আরো অনেক কিছু জুড়ে গিয়ে এক কথায় তার পরিচয় আমরা দেব একজন বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী হিসেবে। কিন্তু আমি জানি যারা ফেসবুক লাইভ দেখছেন তারা অনেকেই ওকে আইডেন্টিফাই করবেন একজন বিখ্যাত পেশাদার ফটোগ্রাফার হিসেবে। জয়দীপ রয়েছেন আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে। স্বাগত জয়দীপ। জয়দীপ কুণ্ডু। জয়দীপ কুণ্ডুর কথা বললাম যে একজন বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী, এবং আমাদের আজকের প্রোগ্রামের শিরোনামটা আপনারা জানেন, বাঘের কথা। বাঘের কথা। কাজেই বন্যপ্রাণ সংরক্ষণ, সেখান থেকে বাঘের কথা, বিষয়টা সাংঘাতিক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। গর্জন টর্জন হবে, সেই সব হবে, এবং সেই গর্জন কতটা মারাত্মক সে কথাও শোনা হবে, গল্প আমরা শুনবো। 22488085 এই নাম্বার অ্যাজ ইউজুয়াল আপনাদের জন্য খোলা। লাইভ ফোন কল করবেন আপনারা 9903059999 হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন। আর একই সঙ্গে সাইমালটেনিয়াসলি আপনারা 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে লাইভ দেখছেন অনুষ্ঠান, সেখানে এসে ইনবক্স করতে পারেন আপনাদের যাবতীয় প্রশ্ন নিয়ে। আমরা জয়দীপের কাছে চলে যাবো। জয়দীপ, আমার প্রথম প্রশ্ন তাহলে, তোমাকে ফোন করতে গিয়ে আমার একটা ভারী মজা হলো। মানে প্রথমবার তুমি ফোনটা ধরতে পারোনি, তারপরে যখন তুমি আবার রিং ব্যাক করলে সে তো হলো, কিন্তু তখন দেখলাম তোমার রিংটোন রয়েছে পায়ে পড়ি বাঘ মামা। তুমি কি বাঘ নিয়ে এরকম অবসেসড যে তোমার রিংটোনটাও তাই? না, মানে এটার এক কথায় বলতে গেলে, হ্যাঁ, আমাকে এবং আমার স্ত্রী সুচন্দ্রাকে, আমাদের দুজনকেই বাঘে পেয়েছে। তাই আমাদের ধ্যান জ্ঞান প্রাণ সবকিছুর মধ্যেই বাঘ। মানে বাঘের বাইরে হয়তো আমরা কিছু সেইভাবে ভাবতে পারি না। সেই জন্য হয়তো আমার ফোনের রিংটোনটাও পায়পড়ি বাঘ মামা। এবং পায়পড়ি বাঘ মামার মতো একটা গান। হ্যাঁ, একদম একটা আইকনের তৈরি করা গান, এবং একটা আইকনিক গান তো বটেই। দেখো, তুমি উত্তর কলকাতার ছেলে, স্কটিশ চার্চ কলেজের ছেলে, সেই জায়গা থেকে তুমি তোমার নেশায় ফটোগ্রাফি এসব ঠিক আছে, অ্যাকসেপ্টেড। এবং সেই ফটোগ্রাফি করতে করতে তুমি জঙ্গলে গেছো, ফরেস্টের ছবি তুলেছো, বন্যপ্রাণীর ছবি তুলেছো। কলকাতা শহর, আমরা সেসব ছবি দেখে আসছি বহু বছর ধরে, তোমার এক্সিবিশন, তোমার ডকুমেন্টারিজ দেখে আসছি। কিন্তু সেখান থেকে তোমার একটা, আমি বলবো তোমার একটা কমপ্লিট শিফট হয়ে গেল। গত প্রায় 15-20 বছর ধরে তুমি কমপ্লিটলি একটা শিফট করে গেলে। এখন তুমি যেন অবসেসড বন্য প্রাণ, তার সংরক্ষণ, এটা নিয়ে। মানে যে কারণেই তোমার পরিচয়টা আমরা ওভাবে দিয়েছি। এটা ঘটলো কি করে? দেখো, এটা বলতে গেলে আমার মনে হয় একটু পেছন থেকে বললে ভালো হবে, তাহলে যারা শ্রোতারা শুনছেন বা দর্শক যারা দেখছেন তাদের বুঝতে সুবিধা হবে বা আমার বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমরা শুরু করেছিলাম জঙ্গলের ছবি তোলা দিয়ে। দীর্ঘদিন জঙ্গলের ছবি তুলছিলাম। তারপরে আমরা হঠাৎ ফিল করলাম যে আমরা যাদের ছবিগুলো তুলছি আদপে তারা কি বাঁচবে বা তারা কি থাকবে, পরবর্তী প্রজন্ম কি তাদের সেই যাকে বলে সেই প্রাইমে তাদের কি দেখতে পারবে। তো এইসব কারণ থেকে আমরা ঠিক করলাম যে না, শুধু ছবি তুলে থেমে গেলে হবে না, আমাদের যে সাবজেক্টগুলো, মানে যাদের ছবি আমরা তুলছি, সাবজেক্টদের সিস্টেমের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। এবং বাঁচিয়ে রাখতে গেলে কি করতে হবে, আমরা শুধু ছবি তুলে আমাদের কাজ শেষ করব না, আমরা বিয়ন্ড ফটোগ্রাফি আমরা তাদের প্রতি দায়বদ্ধ, সেই সিস্টেম, সেই ইকোসিস্টেমের প্রতি আমরা দায়বদ্ধ। তাই আমরা ঠিক করলাম যে আমরা তাদের সংরক্ষণ নিয়ে কাজ করব। তাই আমরা প্রায় 30 বছর হয়ে গেল প্রায় আমাদের, আমি সুচন্দ্রা দুজনে সংরক্ষণ নিয়ে কাজ শুরু করি। এবং আমরা তখন ইন্ডিভিজুয়াল হিসেবে বহু কাজ করেছি, বিভিন্ন ক্যাম্পেনের মানে ক্যাম্পেনের সাথে যুক্ত থেকেছি ইত্যাদি। তারপরে যেটা হলো, আমাদের বন্যপ্রাণের মানে বন্যপ্রাণের সংরক্ষণে আমাদের যিনি আমাদের কি বলবো গুরু আর কি, মানে আমাদের যাকে আমরা বলি টাইগার গুরু, তিনি হচ্ছেন প্রয়াত শ্রী ফতেহ সিং রাঠোর, যিনি রানথাম্বোরের সবাই জানেন একজন আইকনিক ফরেস্ট অফিসার। এবং তিনি রানথাম্বোরকে, ওনাকে বলা হয় ফাদার অফ রানথাম্বোর। তো ফতেহ সিং রাঠোরের মানে আন্ডারে আমাদের দুজনেরই ট্রেনিং হয়। আমরা জঙ্গলটাকে যাকে বলে মানে ফিল্ডে থেকে পায়ে হেঁটে আমরা
জঙ্গলের কাজ শিখেছি, জঙ্গলকে বুঝতে শিখেছি, জঙ্গলে অ্যানিম্যাল বিহেভিয়ার যেটা খুব ইম্পর্টেন্ট, সেই অ্যানিম্যাল বিহেভিয়ারকে আমরা চিনতে শিখেছি, বুঝতে শিখেছি, সব কিছু। তো ফতেহ সিং স্যার সবসময় আমাদের বলতেন যে তোরা কাজ করছিস, তোরা একটা নিজেদের সংগঠন তৈরি কর, তোরা একটা যখন সংগঠন তৈরি করবি তখন দেখবি তোদের কাজের তোরা একটা সিস্টেমেটিক ভাবে কাজটা করতে পারবি। তো আমরা সবসময় সেই কথার থেকে আমরা যাকে বলে ইন্সপায়ার্ড হয়ে আমরা সেই সংগঠন করব, তৈরি করব, এরকম একটা সিদ্ধান্তে আসি। তার পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গের একজন এনিগম্যাটিক ফরেস্ট অফিসার আছেন, ডক্টর প্রদীপ ব্যাস। উনিও আমাদের যথেষ্ট উৎসাহ দেন আমাদের সংগঠন শুরু করার জন্য, এবং উনি আমাদের সংগঠনের নামকরণ, যে নামটা শের বলে আমাদের সংগঠন, তো আমাদের সংগঠনের নামকরণটা ডক্টর ব্যাস করে দেন এবং আমাদের কাজ শুরু করলে। ততক্ষণে আমাদের একজন বন্ধু এসেছেন, একবার তার প্রশ্নটা নিয়ে নি। হ্যালো, নমস্কার। নমস্কার। কেউ এলেন কিন্তু কথা বললেন না কেন? আরেকবার যদি কাইন্ডলি আসেন 22488085 আসতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992। একেবারে ফটোগ্রাফি থেকে সংরক্ষণের দিকে তোমরা ঢুকলে, এবং এই যে বাঘ নিয়ে তোমার অবসেশন, মনে হয় সে বন্ধু এসে গিয়েছে, দেখি আমার কথাটাও থামে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি শঙ্কর বাগ বলছি, মশা ঠুগলি দেখেন। বলুন শঙ্কর। নমস্কার। স্যারের ঘটনাটা শুনে আমার ভীষণ ভালো লাগছে। বলছি আমরা তো অনেক সময় জঙ্গলে যাই, অনেক সময় ছবি তুলি, আমাদের মাথায় একটা চিন্তাও থাকে, সেই ছবিটা তুলে নিয়ে এসছি যে পশুটা তিনি কি বর্তমানে, আমি যখন 2 বছর পরে আবার যাব, তিনি কি বেঁচে থাকবেন বর্তমানে, সেটাই একটা নিয়ে খুব চিন্তা থাকে। এটা নিয়ে বললে ভালো হয়। এই তো শঙ্কর বাবু, আপনি একদম যথার্থ প্রশ্নটা করেছেন। ঠিক এই জায়গাটার থেকেই আমরা ছবি তোলাটাকে অতিক্রম করে আমরা সংরক্ষণের কাজে নেমেছি। ঠিক এই কারণে আমরা আমাদের এরম বহু ঘটনা আছে, আমি খুব বিস্তারে যাচ্ছি না। আমরা কোনো জায়গায়, কোনো একটা পার্টিকুলার জায়গায় কিছু বাঘের ছবি তুলেছি, সেই বাঘের ছবি আমরা 2 বছর 3 বছর ধরে তুলেছি সেই পার্টিকুলার একটা বাঘের। তারপরে জানা গেল সেই বাঘটা পোচিং হয়ে গেল, সেই বাঘটা সিস্টেম থেকে হারিয়ে গেল। সেটা একটা আমাদের যাকে বলে একটা স্বজন হারানোর মতো একটা বেদনা সবসময় থাকে। আপনি এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করেছেন। ঠিক এই কারণেই কিন্তু আমরা সংরক্ষণের কাছে ঝাঁপিয়ে পড়েছি। এবং আমি আপনাকেও বলবো, আপনি যেহেতু ছবি তুলতে ভালোবাসেন বন্যপ্রাণীদের, আপনি কিন্তু বন্যপ্রাণকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসতে শেখান, মানুষকে উদ্বুদ্ধ করুন যেন তারা বন্যপ্রাণের প্রতি যত্নবান হয়, তাদের জন্য কথা বলে। যত বেশি মানুষ কথা বলবে সংরক্ষণের, তত বেশি সংরক্ষণের প্রচার হবে। আরো এক বন্ধু আছেন। হ্যালো। না, কোনোভাবে বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ। আচ্ছা, তাহলে এই যে তোমাদের শিফটটা, মানে ফটোগ্রাফি থেকে এই যে শিফটটা হলো, এটা সুস্মিতার আমি অনুষ্ঠানের আগেও একটা কথা বলছিলাম যে এই শিফটটা বেসিক্যালি এখন একটা সোশ্যাল মুভমেন্টের মতন দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি কিন্তু না বলে বলি, মূলত বাঘ নিয়ে কেন, মানে তুমি কি ভারতবর্ষ মূলত বাঘের দেশ? না, ভারতবর্ষ তো বাঘের দেশ বটেই, কিন্তু আমরা যখন বাঘ সংরক্ষণের কথা বলি, উই আর নট জাস্ট টকিং অ্যাবাউট টাইগার্স। বাঘ হচ্ছে একটা আইকন, একটা প্রতীক। বাঘ সংরক্ষণের কথা বলা মানে বাঘের জঙ্গল, এবং বাঘের জঙ্গল মানেই হচ্ছে সমস্ত রকমের একটা পোকামাকড় থেকে আরম্ভ করে মেগাফাউনা, একটা হাতি অবধি সবকিছু সংরক্ষণের কথা আমরা বলছি। পুরো বায়োডাইভার্সিটির কথা আমরা বলছি। বাঘ হচ্ছে একটা যাকে বলে ফ্ল্যাগশিপ স্পিসিস। আমাদের ভারতবর্ষের যেরকম জাতীয় পতাকা ট্রাইকালার আমাদের, সেরকম জঙ্গলের আমাদের, হ্যাঁ, ইন্ডিয়া ইজ টাইগার এন্ড টাইগার ইজ ইন্ডিয়া। ফটোগ্রাফির কথা, এই যে আমাদের শঙ্কর যে প্রশ্নটা করলেন, এই যে ফটোগ্রাফির কথা, ফটোগ্রাফির জগতে একটা শব্দ খুব চলছে, বহু বছর ধরেই চলছে, আনএথিক্যাল ফটোগ্রাফি। তোমাদের এই বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে এটাও কি একটা থ্রেট? একটা বিরাট থ্রেট। আজকের দিনে দাঁড়িয়ে, যেরকম গতকালই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ছিল, আমরা একটা গতকালই পোস্ট করেছিলাম যে নেস্টিং বার্ডের ফটোগ্রাফিটা আমরা সবাই মিলে সবাইকে ডিসকারেজ করছি। আমরা নেস্টিং বার্ডের ফটোগ্রাফিতে যেটা হচ্ছে, নেস্ট ডিস্টার্বড হচ্ছে, যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কোনো পাখি কোনো গাছের মধ্যে নেস্ট করেছে, সেখানে বাচ্চা হয়েছে, সেই ছবি তুলতে ফটোগ্রাফাররা যাচ্ছেন, তারা গিয়ে দেখছেন কিছু ডালপালা সেইখানে কিছু জায়গায় ডিস্টার্ব করছে তাদের ছবি,
এরকম প্রচুর 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 ঘটনা ঘটছে। তারা পালা কেটে দিচ্ছেন, কারণ একটা পাখি তো তার বাচ্চাদের ছেড়ে সেখানে অ্যাবান্ডন করে যেতে পারবে না তার নেস্ট। সেই অ্যাডভান্টেজটা নিয়ে প্রচুর মানুষ দেখা যাচ্ছে যে সেই সমস্ত জায়গায় ডালপালা পরিষ্কার করে দিয়ে তাদের ছবি পরিষ্কার যাতে ওঠে, সেই আনএথিক্যাল প্র্যাকটিস করছে। আরেকটা খুব সাংঘাতিক বাজে জিনিস চলছে যেটা বাজারে, সেটা হচ্ছে পাখির কল চালিয়ে পাখির ডাককে মোবাইলে ব্লুটুথ স্পিকারে প্লে করে সেই পাখিকে বের করে আনা। সেই ডাক শুনে তখন সেই পাখি যখন রেসপন্ড করছে, সে ঝোপ থেকে বেরিয়ে আসছে বা কোনো ডাল থেকে নিচের ডালে নেমে আসছে, তাকে ওই ফলস কল চালিয়ে তাকে কাছে এনে তার ছবি তোলা, বা পাখি দেখার নাম করে নিজেদের পাখি দেখার রেকর্ডকে বাড়ানোর জন্য সেই ধরনের ফেক কল চালানো, যেটা আমরা জামতারা যেরকম ভাবে আমাদের চিট করে জামতারা গ্যাং, তারাও কিন্তু সেইভাবে চিট করে পাখিকে, তারাও জামতারা গ্যাংয়ের থেকে কোনো অংশে কম নন যারা এই ধরনের কাজ করছেন। তো এই সমস্ত এটাও একটা সাংঘাতিক একটা আনএথিক্যাল প্র্যাকটিস বলে আমি মনে করি। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়? ব্যবস্থা নেওয়া চলছে, ব্যবস্থা নেওয়া শুরু হচ্ছে। সম্প্রতি উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট একটা এরকম আইন করেছেন এবং সেটাকে ওনারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। যে প্রথম কথা হচ্ছে এই ধরনের কন্ট্রোল সিচুয়েশন, বার্ড কল প্লে করা এইভাবে যাতে না করা, বা করলে সেটার আইনি ব্যবস্থা নেওয়া, তাদের জঙ্গল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা। আমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করেছি যে আমাদের কমপ্লেনের ভিত্তিতে উত্তরাখণ্ডে করবেট টাইগার রিজার্ভের ভেতর কল চালিয়ে কিছু লোক এই ধরনের পাখির ছবি তুলছিলেন। তাদের বিরুদ্ধে আমরা যখন কমপ্লেন করি, তাদের সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের ইন্টারসেপ্ট করে তাদের জঙ্গল থেকে বের করে দেয়, একটা হেভি ফাইন ইম্পোজ করা হয়। সুতরাং এটা হচ্ছে, মানে একটু চেঞ্জ হবে, হয়তো সময় লাগবে, কিন্তু হবে। ফোনে বন্ধু আছেন, হ্যালো। নমস্কার, নমস্কার, এখানে থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা লক্ষ্য করছি ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বন কেটে ক্রমশ দ্রুত বসতি গড়ে উঠছে। সেক্ষেত্রে বন্যপ্রাণীদের ভবিষ্যৎ কতটা নিশ্চিত? এরপরে কি অভয়ারণ্য তৈরি করার জন্য আমরা জায়গা পাবো? নমস্কার। খুব ভালো প্রশ্ন করেছেন অনিমেষ বাবু, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্যে। তার কারণ হচ্ছে আপনি এই প্রশ্নটা করলেন বলে এটা আমার বলতেও সুবিধে হবে। এই প্রসঙ্গটা যে জনবসতির কাছে, মানুষের কাছে কিন্তু জঙ্গল, বন্যপ্রাণ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। জঙ্গল সংরক্ষণের কথা যখন আমরা বলছি, বন্যপ্রাণ সংরক্ষণের কথা বলছি, আমার মনে হয় আমরা বোধহয় কোথাও একটা টাইম বোমের সাথে নিজেরা নেগোশিয়েট করছি, যে আমরা সময়টাকে বাড়ানোর চেষ্টা করছি, ডিলে করছি প্রসেসটা, বিনাশের প্রসেসটাকে আমরা ডিলে করার চেষ্টা করছি সংরক্ষণের মধ্যে দিয়ে। যেভাবে মানুষের মানে সংখ্যা যেভাবে বাড়ছে, যে পরিমাণে বাড়ছে, এবং জঙ্গলের ওপর যেভাবে চাপ পড়ছে, আপনারা সবাই জানেন যে মানুষের কারণেই হাইওয়ে তৈরি হচ্ছে জঙ্গল চিরে, রেল লাইন পাতা হচ্ছে জঙ্গল কেটে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিভিন্ন প্রজেক্টস তৈরি হচ্ছে, মাইনিং হচ্ছে জঙ্গল কেটে। আপনারা জানেন যে রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের থেকে সমস্ত বাঘ মুছে গিয়েছিল। সেটার অন্যতম কারণ যেটা আমরা জানতে পেরেছিলাম যে সেখানকার মাইনিং ইন্ডাস্ট্রির একটা বড় ভূমিকা তার পেছনে ছিল। পরবর্তীকালে সারিস্কাকে আবার রিভাইভ করার চেষ্টা হয়েছে এবং সে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু ওই যেটা বললাম, আমরা বোধহয় কোথাও টাইমটাকে নেগোশিয়েট করার চেষ্টা করছি। কিন্তু আমরা যেহেতু বন্য প্রাণীদের বা গাছেদের, তাদের আমি বলবো যে তাদের যেহেতু ভোটাধিকার নেই, তাই তাদের কিন্তু অগ্রাধিকার, তাদের যাকে বলে ইম্পর্টেন্স, কিন্তু কোথাও আমাদের মানুষের থেকে কম। তাই মানুষের কাছে তাদেরকে হেরে যেতেই হবে। আমরা শুধু সময়টাকে বাড়ানোর চেষ্টা করছি। মানে এই পৃথিবীটা শুধু আমাদের নয়, তাদেরও, কিন্তু আমরা একেবারেই মানি না। এটা আমরা একদম মানছি না। বা আমাদের যে গ্রিড, যে আমাদের চাহিদা, এই যে কনজিউমারিজম যেভাবে বাড়ছে, এর মূল্য দিতে হচ্ছে জঙ্গলকে বা জীববৈচিত্র্য। আমাদের তো এই বন সংরক্ষণের ক্ষেত্রে দেখা যাচ্ছে নানান রকম থ্রেট, একটা নয় অনেক রকম থ্রেট। তার মধ্যেও তো একটা খুব পজিটিভ খবর যে গতকাল বোধহয় আমরা পেয়েছি যে সুন্দরবন দেশের দ্বিতীয় বৃহত্তম সংরক্ষিত বনাঞ্চল হতে চলেছে। হ্যাঁ, এটা একটা বড় খবর। এটা একটা খুব বড় খবর। তার কারণ হচ্ছে সুন্দরবনের যেটা টাইগার রিজার্ভ,
সুন্দরবন, এটা যারা সাধারণ যারা শুনছেন তাদের বুঝতে সুবিধা হয়, আমি এটা এইভাবে বলা উচিত। সুন্দরবনের জঙ্গল নিয়ে যখন আমরা আলোচনা করি বা কথা বলি, আমাদের বুঝতে হবে সুন্দরবনের জঙ্গলের মূলত দুটো ভাগ। একটা ভাগ হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, যাকে আমরা সুন্দরবন টাইগার রিজার্ভ বলে জানি, এবং আরেকটা অংশ হচ্ছে সাউথ 24 পরগনা ফরেস্ট ডিভিশন। সেখানেও বেশ কিছু পরিমাণের বন্যপ্রাণ আছে। তো এই সাউথ 24 পরগনা যে ফরেস্ট ডিভিশন, তার 3টে রেঞ্জ আছে, এই 3টে রেঞ্জে বাঘ আছে। সেই যে অঞ্চলটা যেখানে বাঘ আছে, এই অঞ্চলটা সুন্দরবন টাইগার রিজার্ভের সাথে যুক্ত হয়ে যাবে। এটা পশ্চিমবঙ্গের যেটা আমাদের ওয়াইল্ড লাইফ স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, যেটার আমিও একজন সদস্য, সেই স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ থেকে এই প্রস্তাব নেওয়া হয়েছিল বেশ কিছু বছর আগে। তারপরে সেই প্রস্তাবকে ফরওয়ার্ড করা হয়েছিল ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ডের কাছে, এবং ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড সেটা গতকাল ক্লিয়ারেন্স দিয়েছে। এবার আমাদের রাজ্য সেটাকে কবে প্রণয়ন করবেন সেই অনুযায়ী সুন্দরবন টাইগার রিজার্ভের অঞ্চলটা বৃদ্ধি পাবে, এবং সুন্দরবন টাইগার রিজার্ভ একটা প্রোটেক্টেড এরিয়া হিসেবে ভারতবর্ষের দ্বিতীয় হবে। এটা আমাদের তামাম পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা আমাদের একটা গর্বের বিষয়। এমনিতেও তো ইন্টারন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। আমাদের অনেক বন্ধু ফেসবুক লাইভ দেখছেন, কি বলছেন, এবং খুব যাদবেন্দ্র পান্ডা কাঁথি থেকে বলছেন ভারী সুন্দর অনুষ্ঠান হচ্ছে, জঙ্গল এবং বাঘ সংরক্ষণ নিয়ে তথ্য আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কিছু জানতে পারছি, খুব সমৃদ্ধ হচ্ছি। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ। এবং আমাদের আরেকটা চ্যানেলেও কিন্তু বলছেন আরেক বন্ধু, মানে এটা তুমি যেটা বলে 100.1 FM গোল্ডে, আর আকাশবাণী কলকাতা যেখানে, সেখানে একজন যেমন বললেন যে যুক্ত হলাম জেলা শিক্ষা অফিস রাজশাহী বাংলাদেশ থেকে যুক্ত হলেন। দারুণ, আবার আমাদের সুন্দরবনের ভাগীদার আপনিও, কিন্তু মানে আপনি, আমরা সবাই সুন্দরবন যুক্ত আর কি, আমরা বাঘ বন্ধু। হ্যাঁ, ব্যাস, সুতরাং আমরা বাঘ ফোনে বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি হাওড়া জেলা থেকে, হাওড়া কোনা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাঘের সংখ্যা যে কমে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে, এবং এত যে হাতির মৃত্যু হচ্ছে ট্রেনের ধাক্কায়, এর জন্য সরকার কি ভাবছে এবং আমাদের দেশের চিত্রটা ঠিক কি, এটা বিস্তারিত ভাবে বললে একটু ভালো হতো। আমরা এই প্রশ্নটা আসতাম। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। দেখুন, সবাই আপনারা এত ভালো ভালো প্রশ্ন করছেন। প্রথমে আমি আপনাকে বলি, যেহেতু আপনি হাওড়া থেকে ফোন করছেন, আপনি নিশ্চয়ই জানবেন যে হাওড়া জেলা একটা যাকে বলে প্রচুর ওয়াইল্ড লাইফ হটস্পটস রয়েছে হাওড়া জেলাতে, যেখানে অনেক রকমের বন্যপ্রাণ হাওড়া জেলাতেই দেখা যায়। সেগুলো যেহেতু মেগাফৌনা নয় বলে আমরা তাদের নিয়ে আলোচনা করি কম, বা তাদের সম্পর্কে আমরা জানি কম, তবু আমার মনে হয় আপনি নিশ্চয়ই জানেন, তবুও আমার যোগ করা উচিত, যেহেতু আরো অনেকে শুনছেন, যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রাণী, যার নাম হচ্ছে বাগরোল, যাকে আমরা ফিশিং ক্যাট বলি বা ইংরেজিতে, সেই ফিশিং ক্যাটের একটা অন্যতম জায়গা কিন্তু হচ্ছে হাওড়া জেলা। এই ফিশিং ক্যাট এর প্রচুর সংখ্যা একসময় দেখা যেত, বিশেষ করে যেগুলো খড়িবন হাওড়ায়, বা বিভিন্ন, বা খড়িবন শুধু হাওড়ায় নয়, মানে হাওড়া জেলার যে সমস্ত খড়িবন, সেখানে প্রচুর পরিমাণের বাগরোল একসময় দেখা যেত। বাগরোলেদের সংখ্যা কিন্তু মারাত্মকভাবে কমছে। তার অন্যতম কারণ হচ্ছে আবারও সেই একই কথা, মানুষের চাহিদা, মানুষের জায়গা দখল এবং মানুষের জায়গা দখলের লড়াইয়ে মানুষের সাথে তারা পেরে উঠছে না, তারা হারিয়ে যাচ্ছে। শুধু যে বাগরোল হারিয়ে যাচ্ছে তা নয়, বা তার সাথে সাথে প্রচুর জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। যেরকম অনেক সারা দেশে হারাচ্ছে, ঠিক সেভাবে আপনাদের হাওড়া জেলাতেও হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হাওড়া নিয়ে বললাম। এবার আপনি যে মূল প্রশ্নটা করলেন, আপনার প্রশ্নে আমি আসি। যদি আপনি একদম ঠিক কথা বলেছেন যে এইভাবে হাতির মৃত্যু, কয়েকদিন আগেই হাতি মারা গেল আমাদের ঝাড়গ্রামে, এবং বিভিন্ন জায়গায়, নর্থ বেঙ্গলে প্রচুর ঘটনা ঘটেছে, সাউথ বেঙ্গলে তো ঘটছেই। এই যেটা বলছিলাম, যে হাতি একটা এমন প্রাণী, হাতির একটা ট্র্যাডিশনাল মাইগ্রেশন রুট আছে। হাতি সেই সমস্ত রুটে তারা বছরের পর বছর, যাকে বলে জেনারেশনের পর জেনারেশন, সেই সমস্ত রুট দিয়ে তারা তাদের যাতায়াত। এই রুটগুলোর ওপরে জনবসতি তৈরি হয়ে যাচ্ছে, এই রুটগুলোর ওপরে
ট্রেন লাইন কোথাও বসে গেছে, এই রুটগুলো বিভিন্নভাবে ডিস্টার্বড হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে কম্প্রোমাইজড হচ্ছে। এবং এই যে যখন হাতি বিশেষ করে রেলে কাটা পড়ছে, এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে। এটা নিয়ে বন দপ্তরের সাথে, এটা যে শুধু পশ্চিমবঙ্গে ঘটছে তা না, এটা নর্থ ইন্ডিয়াতেও ঘটেছে। এটা নিয়ে বন দপ্তরের সাথে রেলওয়েজ এর বহু কথা হয়েছে, বহু রকমের পরিকল্পনা হয়েছে, অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, আবার বেশিরভাগ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এটাকে কি করে কমানো যায়, বন দপ্তর, আমরা যারা সংরক্ষণ নিয়ে কাজ করি আমরাও অনেক ধরনের কথা বলেছি, যে সমস্ত জায়গায় বন্যপ্রাণ প্রবণ জায়গা যেখান দিয়ে ট্রেন যাতায়াত করে, সেই জায়গায় যদি রাতের ট্রেনগুলো বন্ধ করা যায়, তখন অনেক জায়গায় প্রশ্ন এসছে যে রাতের ট্রেন বন্ধ করলে তাহলে মানুষের অসুবিধে হবে। কিন্তু একটা জিনিস আমরা বারে বারে বলে এসছি, মালগাড়ির ধাক্কায় যখন রাত্রির বেলায় মারা যাচ্ছে হাতি, মালগাড়ির টাইমটাও কি কম্প্রোমাইজ করা যায় না? মালগাড়ির টাইমটা তো রাত্রিরের জায়গায় সকালে চালানো যায়, 1 নম্বর। ট্রেনের গতিবেগ আমরা বারবার বলে এসছি, গতিবেগ কমানোর জন্য সিগন্যালিং সিস্টেম, যেটাকে অ্যালার্ম সিস্টেম, সেইটাকে অনেক অ্যাক্টিভ করার জন্যে দেখুন চেষ্টা হচ্ছে। চেষ্টাটা যতটা বাস্তবায়িত হওয়া উচিত ছিল ততটা হয়নি। এবং আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই ধরনের দুর্ঘটনা বাড়বে বই কমবে না। আমি তো দেখছি না যে খুব একটা বিরাট সম্ভাবনা আছে, কারণ ওই যে বললাম মানুষের চাহিদার কাছে ওরা হেরে যাচ্ছে। একদম। ফোন রয়েছে একটি। প্লিজ। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? না, একটু আস্তে আস্তে বলুন, কথাটা জড়িয়ে যাচ্ছে। মোহাম্মদ আলী, বেলডাঙ্গা থেকে বলুন। আমাদের এই সুন্দরবনে টোটাল রয়্যাল বেঙ্গল টাইগার কতটা আছে এটা জানেন? আচ্ছা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এটা খুব একটা মানে আপনাদের প্রত্যেকেরই জানার ইচ্ছে হয়। আমি ব্যক্তিগতভাবে সংখ্যা তত্ত্বের খুব একটা আমি কি বলবো, আমি এন্ডোর্স করি না সংখ্যাকে। তবে সুন্দরবনে জেনে রাখুন 100-র ওপরে বাঘ রয়েছে। আমি এক্স্যাক্ট ফিগার আপনাকে বলছি না, কারণ আমি যেটা বললাম, আমি সংখ্যারটাই খুব একটা বিশ্বাস করি না। আমার মনে হয় সুন্দরবনের জঙ্গল সংরক্ষিত থাকলে, ঠিকমতো তার প্রোটেকশন হলে, নিরাপত্তা যদি আমরা দিতে পারি, শুধু সুন্দরবন না, গোটা ভারতবর্ষের বাঘের পপুলেশন একটা জায়গায় ফ্লোট করবে এবং সেটা যথেষ্ট একটা হেলদি ফিগার আমরা মেনটেন করতে পারবো। আমার মনে হয় এইটুকু জানা দরকার সবার। খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন এসেছে ফেসবুকে। আমাদের ফেসবুকে এই মুহূর্তে এই প্রশ্নটা ঢুকেছে 100.1 FM গোল্ড কলকাতায়। তিনি লিখছেন, সুমিত শঙ্কর লিখছেন, লঞ্চ সহযোগে যে সংখ্যায় সুন্দরবন ভ্রমণ করা হচ্ছে, সেটা কি সুন্দরবনের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে না? এ বিষয়ে আজকের অতিথির কি বক্তব্য? আর ধন্যবাদ আপনাদের সবাইকে এরকম একটি বিষয় নিয়ে অনুষ্ঠান করার জন্য। সুমিত বাবু, দুটো ভাগ আপনার প্রশ্নের উত্তরে, দুটো ভাগ। প্রথম ভাগ হচ্ছে সুন্দরবনের পর্যটন প্রয়োজন। তার কারণ হচ্ছে সুন্দরবনের যারা জঙ্গল প্রান্তিক মানুষ, যে সমস্ত গ্রামের যে সমস্ত মানুষ, তারাই তো মূলত পর্যটনের সাথে যুক্ত। তাদের নিজেদের বোট আছে, তারা বোটে কাজ করেন, তারা পর্যটনের বিভিন্ন, বা তাদের লজ আছে, তাদের এখন যেরকম হোমস্টে প্রচুর তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সুন্দরবনের জঙ্গলের ওপর তাদের যে জঙ্গল থেকে তারা যেটা তাদের জীবিকাটা যেটা তারা আর্ন করছেন, যারা রোজগার করছেন, সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাই সুন্দরবনের পর্যটনটা দরকার। শুধু সুন্দরবন না, গোটা ভারতবর্ষের বাঘের জঙ্গলের বা বাঘ ছাড়াও অন্যান্য যে সমস্ত জঙ্গল রয়েছে, সেখানে পর্যটনের প্রয়োজনটা খুব বেশি। তাহলে সেখানকার জঙ্গল প্রান্তিক মানুষের সেখান থেকে একটা আয় হবে, এবং যাদের আয় যখন হবে তখন তারাও জঙ্গলটার একজন অংশীদার বলে নিজেকে মনে করবে, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা ওনারশিপ তৈরি হবে তার সেই জঙ্গল, সেই জায়গাটার উপরে। এটা একটা পার্ট। সুতরাং এখানে ট্যুরিজম প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে, যেটা আপনি বলছেন যে সুন্দরবনের বা প্রেক্ষিতে আপনি যেহেতু বলেছেন যে এই ট্যুরিজমের জন্য বা লঞ্চ চলাচলের জন্য সুন্দরবনের জঙ্গলের কোনো ডিস্টারবেন্স হচ্ছে কিনা। দেখুন, ডিস্টারবেন্স তখনই হবে যখন আমরা নিজেদের আনরুলি করে, কি বলবো, আমরা নিজেরা আনরুলি হব, বা আমরা যখন নিজেরা কোনো ডিসিপ্লিন মানব না।
আমরা যখন কোনো জিনিসের দায়িত্বভার নেব না, যখন ইরেসপন্সিবল ট্যুরিজম হবে তখনই কিন্তু ক্ষতি হবে। এবং সেই ইরেসপন্সিবল ট্যুরিজমকে আটকানোর জন্যে বন দপ্তর নিজেরা তারা চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত। যারা ট্যুরিজম অপারেটর রয়েছেন তারাও নিজেদের মতো করে চেষ্টা করছেন যাতে সেই সমস্ত যাকে বলে ইরেসপন্সিবল বিহেভিয়ার অফ ট্যুরিস্ট সেগুলোকে আটকানোর। কিন্তু ওই যে বললাম, একটা সিস্টেমের মধ্যে ভালো লোকের সংখ্যা যদি 10টা থাকে, 2টো দুষ্টু লোক থাকবেই। এই 10টা লোক মিলে দুষ্টু লোকগুলোকে একটুখানি কর্নার করে রাখতে হবে। ফোনে আরেকজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি স্যারকেও নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি একটা কথা জানতে চাইছি। আমি হচ্ছে বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে বলছি। আমার কথা হচ্ছে, আমি তো সুন্দরবন এখনো দেখিনি, বলি কথা কি, আমি সুন্দরবনের দিকে দেখিনি, তাই আমার কৌতূহল হচ্ছে কয়েকটা জিনিস। বলুন। তা কৌতূহল বলতে গেলে এই যে ধরুন সুন্দরবন, তো গল্পে শোনা বা পড়া সব কিছুই, সুন্দরবনে যে মানে কত রকমের জন্তু জানোয়ার থাকে, একটা প্রশ্ন আমার এইটা। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে সুন্দরবনে যেখানে বাঘ থাকে, তাদের যে রোজগার মানে খাওয়ার ব্যাপারটা, মানে তারা কিভাবে জীবন ধারণ বা কি খেয়ে তারা থাকে। আচ্ছা, না, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। যে সুন্দরবনে শুধুই তো বাঘ নয়, আমরা জানি সুন্দরবনের জীব বৈচিত্র্যর ভান্ডার বিশাল। মানে আমি আপনাকে ফিগার ওই যে বলছি কাউন্টটা আমি বলতে চাইছি না, কারণ এমন অনেক প্রাণী সুন্দরবনে আছেন যাদের হয়তো আজ অব্দি তারা আবিষ্কৃত হননি, এরম প্রাণী আছে বলেও আমার বিশ্বাস। মানে নট নেসেসারি যে তারা কোনো বড় কোনো ফনা হবে, কোনো ছোট কোনো মানে যদি লিভিং বিং থাকে তাদেরও আমরা হয়তো জানি না তাদের অস্তিত্ব আছে। তো মানে সেই ভান্ডার মানে অফুরান একটা ভান্ডার সুন্দরবনের জীববৈচিত্র্যের। এবার দ্বিতীয় প্রশ্ন, বাঘ। সুন্দরবনের বাঘের কথাই যখন আপনি বললেন, সুন্দরবনের বাঘের মূল খাবার হচ্ছে হরিণ, বুনো শুয়োর, এবং সুন্দরবনের বাঘকে মনিটর লিজার্ড খেতে দেখা গেছে, সুন্দরবনের বাঘকে সাপ খেতে দেখা গেছে, সুন্দরবনের বাঘকে কাঁকড়া মেরে খেতে দেখা গেছে, সুন্দরবনের বাঘকে মধুর চাক ভেঙে খেতে দেখা গেছে। তো এইগুলোই হচ্ছে সুন্দর বাঘের খাবার। সে স্বাভাবিক নিয়মে শিকার করে খাচ্ছে, এবং এই জন্যই আমরা বলি যে কোনো বাঘের জঙ্গলে যদি পর্যাপ্ত খাবার থাকে, মানে হরিণ, বুনো শুয়োর, আমি সুন্দরবনের পরিপ্রেক্ষিতেই বলছি, তাহলে বাঘ তার মতো নিজেই শিকার ধরে খাবে এবং সেইভাবেই সে এক্সিস্ট করে আছে। এই সূত্রে একটা প্রশ্ন করি যে সুন্দরবনের বাঘ মানে মানুষ খেকোর একটা প্রশ্ন হবে। আমি সুস্মিতার প্রশ্নটাকে একটু হোল্ড করাবো আমাদের বন্ধুদের জন্য, যারা রেডিও টিউন করে রয়েছেন 100.1 FM গোল্ড। 10টা থেকে 10:30 নিউজ ব্রেকের কারণে রেডিওতে শুনতে পাবেন না, কিন্তু ফেসবুকে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে সাইমালটেনিয়াসলি কিন্তু আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন। ফোন কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুকে এসে ইনবক্স করতে পারেন। যেমন ভাবে অনুষ্ঠান চলছি তেমন ভাবেই চলবো। মানুষকে খুব আগে পৌঁছে গেছে কিন্তু সুস্মিতা। জয়দীপ, আরেকবার হ্যাঁ, এই যে মানুষকে খুব বাঘ, এটা বদনামি সত্যি বলতে। কি সত্যি কি এই ট্যাগটা লাগানো যায়? বাঘ মানুষ খেকো, না অন্য কোনো কারণে এই ট্যাগটা তৈরি হয়েছে? দেখুন, এটা আমি বলবো এটা একটা অপপ্রচার এমন জায়গায় গিয়েছে যে সেটাকে বলা, অবশ্যই সেটাকে অ্যাড্রেস করা উচিত যে সুন্দরবনের বাঘ কিন্তু হ্যাবিচুয়াল ম্যান ইটার নয়। এই কথাটা যারা বলছেন তারা ভুল বলছেন, বা তারা হয়তো পুরো জিনিসটা না জেনে বলছেন। এরকম বহু ঘটনা দেখা গেছে যে বাঘ গ্রামে ঢুকেছে, গ্রামের বা ঘরের সামনে কেউ বাইরে শুয়েছিলেন দাওয়াতে, তাকে পার করে তার পাশ দিয়ে বাঘ হেঁটে গিয়ে ছাগল ধরেছে, ছাগল ধরে সেই ছাগল নিয়ে বেরিয়ে গেছে, মানুষের কোনো ক্ষতি করেনি। এবং এই ধরনের মানে এবার হচ্ছে কি, যখন বাঘের জঙ্গলের ভেতরে মানুষ প্রবেশ করে, যখন মাছ কাঁকড়া মারতে মানুষ যখন জঙ্গলের ভেতর যায়, তখন বাঘ তাকে নিজের খাবারের ওই সাইকেলটার মধ্যেই দেখে। তার কাছে তখন মানুষ একটা শুয়োর বা একটা হরিণের মতোই তার কাছে একটা খাওয়া। আর সুন্দরবনের বাঘের বেঁচে থাকাটা এতটাই চ্যালেঞ্জিং, এতটাই
তাকে বেঁচে থাকতে গিয়ে স্ট্রাগল করতে হয়, সে তখন সেটাকে খাবার ভেবেই ধরে। কিন্তু মানুষের পেছনে ধাওয়া করে, মানুষকে যাকে বলে একদম টার্গেট করে এসে জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামে এসে মানুষ ধরে নিয়ে যাচ্ছে, এই ধরনের স্ট্রে ইনসিডেন্ট একটা দুটো থাকলেও এটা কিন্তু প্র্যাকটিস নয়। এবং মানুষ খেকো বাঘ সুন্দরবনের যে তকমা, সেটাকে আমি একেবারে রেফিউট করছি। বেশ, এবারে ঠিক এই প্রসঙ্গে যাই। মানে সুন্দরবনের মানুষ খেকো বাঘ, এটা একটা ভ্রান্ত ধারণা। সুন্দরবন নিয়েও আমাদের একটা ধারণা রয়েছে। আমার অনেক সময় মনে হয় ধারণাটা ঠিক নয়। মানে তোমার মতন যারা আমারও পরিচিত মহলে দু একজন আছেন যারা সুন্দরবনে একাধিকবার গেছেন টেছেন, মানে সুন্দরবনে গেলেই সেখানে মশা মাছি নানা রকম উপদ্রব ইত্যাদি, খুব কমফর্টেবলি ঘোরা নাকি যায় না। ইজ ইট সো? না সুন্দরবন একটা চমৎকার জঙ্গল? না দেখুন, যে কোনো জঙ্গলে গেলে আপনাকে জঙ্গলটাকে তো, জঙ্গলের অ্যাম্বিয়েন্সটাকে তো আপনাকে মেনে নিতে হবে। আপনি ধরুন সুন্দরবনের জঙ্গল বা উত্তরবঙ্গের কোনো অভয়ারণ্য, জলদাপাড়া বা বাক্সা বা নেওড়া ভ্যালিতে যাচ্ছেন, আর আপনি ধরুন শান্তিনিকেতন বেড়াতে যাচ্ছেন, কি আপনি মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখতে যাচ্ছেন, তো সেইটার তো একটা ডিফারেন্স হবেই। জঙ্গলের তো তার একটা নিয়ম আছে। আপনি জঙ্গলটাকে যাচ্ছেন, সেখানে তো পোকামাকড় থাকবেই। আপনি যদি গিয়ে জঙ্গলের মনে করেন যে আমার এটা একটা নিজের কমফর্ট জোনটাই মেন, তাহলে আমার মনে হয় আপনার তাহলে জঙ্গলটা অ্যাভয়েড করা উচিত। যার পোকামাকড়ে বা এই ধরনের জিনিসে যার অ্যালার্জি আছে বা যে বিরক্তি পান, আমার মতে তার জঙ্গলটা তো অ্যাভয়েড করা উচিত। আমি যদি জানি যে আমার একটা কোনো জায়গায় গেলে ভালো লাগবে না, আমি কি সেখানটায় যাব? তাহলে আপনাকে তো সেই জায়গাটা নিজেকে বুঝতে হবে যে কিন্তু জঙ্গল তো তার মতো করেই চলবে, জঙ্গল তো আমার মতো হয়ে যাবে না। আমি তো সেখানে বাইরের থেকে বহিরাগত হয়ে যাচ্ছি। হ্যাঁ, সুতরাং বহিরাগত হিসেবে আমি যখন সেখানে যাচ্ছি, আমাকে তো সেই ল অফ দ্য ল্যান্ডটাকে মেনে নিতে হবে, তাই না? আমি যখন গুরুদুয়ারায় যাই, আমি মাথায় একটা কাপড় বাঁধি। কেন বাঁধি? সেখানকার নিয়ম, সেখানকার অ্যাম্বিয়েন্স আমাকে সাইলেন্স মেনটেন করতে শেখাচ্ছে। জঙ্গলের রং থেকে শুরু করে সব ক্ষেত্রেই সেই সচেতনতা। আর একটা কথা বলি, বাঘের গল্পই বটে আমাদের আজকে মূল। বাঘের আপনি নিয়েও বলেছেন এটাকে ধরে আমরা বাকিটায় যাব। সাপও তো একটা আমাদের বাংলার বিশেষ করে একটা সেরকমই বিষয়। সাপ সংরক্ষণের ক্ষেত্রেও কি না, সাপ সংরক্ষণ নিয়ে প্রচুর কাজ, সচেতনতাটাই মূল। কারণ সাপের প্রতি মানুষের একটা ফোবিয়া আছে, স্বাভাবিক কারণে, এটা কি অস্বীকার করার জায়গা নেই। তো সাপ নিয়ে বহু সচেতনতার কাজ হচ্ছে। অনেক সংগঠন নিজেদের মতো কাজ করছে, অনেক ইন্ডিভিজুয়াল তাদের নিজেদের মতো কাজ করছে, বন দপ্তর তাদের মতো করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে সাপ নিয়ে সচেতনতা বৃদ্ধি কি করে করা যায়, কোনটা মানে বিষধর সাপ, কোনটা নির্বিষ সাপ, তার পার্থক্য বোঝানো। দেখুন, এই কাজগুলো না, আমি যতটা সহজে বলছি, এই কাজগুলো করা কিন্তু ততটা ডিফিকাল্ট। যেরকম আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যারা চাষের জমিতে কাজ করেন, তাদেরকে বহু সংখ্যায় সাপে কামড়ায়, তাদের মৃত্যুও হয়। তো সেইখানে আমরা আমাদের সংগঠন শেরের পক্ষ থেকে আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়েছিলাম মানে সেটা একটা অনগোয়িং প্রজেক্টের মতো। সেটা হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম যারা খেতে কাজ করছে, এরকম কিছু সিলেক্টেড একটা জায়গায় আমরা, মানে হুগলিতে একটা জায়গায় আমরা এই কাজটা করেছিলাম। ওখানকার কিছু খুব উৎসাহী আমাদের ভাই আছেন, তাদের অলোক কোলে বলে এক ভদ্রলোক আছেন, তাদের সাথে যৌথভাবে আমরা এই কাজটা করেছিলাম। আমরা যারা চাষের জমিতে কাজ করে তাদের একটা করে গামবুট আর একটা করে চামড়ার দস্তানা দিয়েছিলাম, বেশ বড় গ্লাভস, যে তারা যখন ওই মানে জমিতে কাজ করবেন, সেইগুলো পরে যদি তারা করেন, তাহলে একটা সাপের ছোবল থেকে, একটা স্নেক বাইট থেকে তাদের একটা ফার্স্ট হ্যান্ড প্রোটেকশন থাকবে। তবে আমরা চেয়েছিলাম এই প্রজেক্টটা আরো বেশি করে লোকে অ্যাডপ্ট করুন, বিশেষ করে সরকারের পক্ষ থেকে যদি এটাকে একটা বড় স্কেলে অ্যাডপ্ট করা হয়। আমাদের এই যে প্রজেক্টটা বা পাইলট প্রজেক্টটা, যেটা আমরা প্রথমবার এটা করেছিলাম, তো সেইটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় একটা কোনো জায়গায় একটা ডিফারেন্স ক্রিয়েট করা যাবে। ফেসবুকে পরপর প্রশ্ন আসছে। অমিত প্রশ্ন করছেন, আজ আমার বিষয়টা একটু অন্য। আমাদের বীরভূমে মোহাম্মদবাজার থানার গনপুরে একটা জঙ্গল আছে, সেখানে বাঘ নেই, কিন্তু সেখানে কিছু নীলগাই, বন্য শুয়োর এবং অন্যান্য প্রাণী রয়েছে। কিন্তু ওই জঙ্গলে আমরা আগুন লাগিয়ে দিই।
এই বিষয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট কি ভাবছে? দেখুন, ফরেস্ট ডিপার্টমেন্ট কি ভাবছে আমি তো সরাসরি উত্তর দিতে পারবো না, তবে হ্যাঁ নিশ্চয়ই ফরেস্ট ডিপার্টমেন্ট, আমার মনে হয় সেইখানকার যারা লোকাল ফরেস্টার আছে আপনারা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। আপনারা নিজেরা ইন্ডিভিজুয়ালি এবং যদি সম্ভব হয় কোনো সাংগঠনিকভাবে আপনারা বন দপ্তরের সাথে কথা বলুন, কারণ এই ধরনের সমস্যা প্রচুর আছে। ওই যে বললাম, মানুষের মধ্যে যেভাবে সেলফিশনেসটা বাড়ছে, যেভাবে মানুষ শুধু আত্মকেন্দ্রিকতা তৈরি হচ্ছে, যে কি কারণে জঙ্গলে তারা আগুন লাগিয়ে দিচ্ছে, তার থেকে তারা কি পাচ্ছে, অমানবিক হয়ে তারা কি পাচ্ছে। সুতরাং এইগুলো আপনাদের ওইখানকার লোকাল লোকেদেরই কিন্তু আপনাদের এটা নিয়ে অ্যাক্টিভ হতে হবে এবং বন দপ্তরের পাশে, বন দপ্তরকে সঙ্গে নিয়ে এটা নিয়ে কাজ করার চেষ্টা করতে হবে। আমাদের একজন বন্ধু আমাদের ফেসবুক পেজে লাইভে প্রশ্ন করছেন, দিবস মান্না, বাঘবন সম্পর্কে কিছু শুনতে চাই। লাইব্রেরির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, বাঘবন মানে উনি হয়তো আমাদের কাজের সম্পর্কে জানেন, সেই আমার মনে হচ্ছে। বাঘবন হচ্ছে আরেকটা ইনিশিয়েটিভ আমাদের, যেটা আমরা সুন্দরবনের যে সজনেখালির যে জঙ্গল বা সজনেখালির যেটা হচ্ছে আমাদের মূল অফিসটা সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের, তার উল্টো দিকের পাড়ের যে পাখিরালার যে অঞ্চলটা, সেই অঞ্চলে আমরা একটা বাঘবন বলে আমাদের একটা কমিউনিটি রিসোর্স সেন্টার তৈরি করেছি। একটা নলেজ কাম রিসোর্স সেন্টার এটাকে আমরা বলছি। সেটা হচ্ছে সম্পূর্ণ কমিউনিটির জন্যে, কমিউনিটিকে এম্পাওয়ার করার জন্য তৈরি করা হয়েছে। এখানে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি করছি এই বাঘবন আমাদের যে সেন্টারটায়। সেখানে আমরা মেয়েদের, যে সমস্ত মেয়েরা জঙ্গল নির্ভরশীল, মানে যারা মাছ কাঁকড়া মারতে জঙ্গলে যান, এরকম মেয়েদের আমরা সেলাইয়ের প্রশিক্ষণ দিচ্ছি, যাতে তারা একটা অল্টারনেটিভ লাইভলিহুড পায়, যাতে তারা ওই কাজটা ছেড়ে যদি এই কাজটার উপর নির্ভরশীলতা নিজেদের তৈরি করতে পারে, তাহলে হয়তো তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাবেন না। ঠিক সেরকমই আমাদের বাঘবনে একটা লাইব্রেরি তৈরি হয়েছে। সেই লাইব্রেরিটা খুব শিগগির আমরা খুলে দেব। এখন লাইব্রেরির মাধ্যমে আমরা চাইছি ওখানে 8 থেকে 80 সবার জন্য বই রাখা আছে। তাদের পড়াশুনোটা যাতে তাদের ফ্রি একটা অ্যাক্সেস দেয়া হবে, ফ্রি রিডিং রুম, তারা বসে ওখানে বই পড়তে পারবে। বই পড়ার হ্যাবিটটা যাতে ওই অঞ্চলের ছেলে মেয়েদের থেকে আরম্ভ করে বয়স্ক লোকেরা, তাদের ওখানে যাতে সেখানে একটা নলেজ সেন্টারের মতো আমরা তৈরি করতে পারি। আমরা আমাদের বাঘবনে একটা স্মার্ট ক্লাসরুম চালাচ্ছি। এই স্মার্ট ক্লাসরুমটা সুন্দরবন ল্যান্ডস্কেপের ফার্স্ট অফ ইটস কাইন্ড, প্রথম হয়েছে এরকম একটা স্মার্ট ক্লাসরুম, যেখানে আমরা বিভিন্নভাবে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে আমরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজ, কোনো কারিগরি শিক্ষা থেকে আরম্ভ করে সচেতনতা বৃদ্ধি করা, বাচ্চাদের বিভিন্ন রকমের সচেতনতা বৃদ্ধি করবে এরকম ফিল্মস দেখানো, বড়দের নিয়ে বিভিন্ন রকমের ওয়ার্কশপ করা, কর্মশালার আমরা আয়োজন করছি নিয়মিত। এইটা হচ্ছে, এবং আরো কিছু আমাদের অ্যাক্টিভিটি বাঘবন থেকে আমরা শুরু করব বলে আমাদের পরিকল্পনা রয়েছে। এটা একদম সজনেখালির যেটা বন দপ্তরের অফিসটা, তার ঠিক উল্টো দিকে, ওখান থেকে যেটাকে বলা হয় ক্রোজ ফ্লাইট। একটা কাক যদি উড়ে যায় হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে বাঘবনে গিয়ে। এই সূত্রে জিজ্ঞেস করি যে বনকর্মীদের নিয়ে আপনারা কি রকমের কাজ করছেন বা কি রকমের কাজ করা উচিত? বনকর্মীদের আমরা মনে করি ওরাই হচ্ছে কনজারভেশনের সুপার হিরো। বনকর্মীদের ছাড়া কিন্তু সংরক্ষণের কাজ করা যাবে না। তারা যে ধরনের প্রতিকূলতা, সব রকম অসুবিধের মধ্যে, আজকে যদি আমি শুধু সুন্দরবনটাকে স্পেসিফিক করেই কথা বলি, তারা এত রকম অসুবিধার মধ্যে, এত রকম চ্যালেঞ্জেসের মধ্যে তারা যেভাবে কাজ করে যাচ্ছে, তাদের কাজকে আমরা সবসময় কুর্নিশ জানাই। আমরা চেষ্টা করি প্রত্যেক বছর তাদেরকে আমরা যাকে বলে তাদের কাজটাকে রেকগনাইজ করে তাদের আমরা সম্বর্ধিত করি একটা নাগরিক সম্বর্ধনার মাধ্যমে, যেটা আমরা কলকাতা শহরে সোসাইটির বিভিন্ন সেগমেন্টের লোকজনেদের ডেকে তাদের সামনে তাদের স্বীকৃতি দেয়া, তাদের রিপ্রেজেন্টেশনকে স্বীকৃতি দেয়া। সবাইকে তো ডাকা সম্ভব নয়,
যারা ওখানে মাটি আঁকড়ে পড়ে থেকে কাজ করছে। কারণ বনকর্মীদের কাজের যদি এইটুকু ইনসেনটিভ আমরা না দিতে পারি, তাহলে তাদেরকেও তো বোঝানোর দরকার যে আমরা আছি তোমাদের পেছনে, তোমরা যে কাজটা করছো নিশ্চয় তোমাদের কাজের পেছনে আমরা আছি, তোমাদের কাজের পেছনে নাগরিক সমাজের একটা নিশ্চয় সমর্থন আছে। এবছর আমাদের যে অনুষ্ঠান একটা সম্প্রতি আমরা করলাম 11ই জুলাই আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, যেখানে আমরা এরকম বনকর্মীদের সম্বর্ধিত করেছি। সেখানে আমাদের যে অডিয়েন্স ছিল প্রায় 650 জন অডিয়েন্স ছিল। এরা নিজেদের ফোনে টর্চ লাইট জ্বালিয়ে সবাই একভাবে সবাই ধরে তাদের দিকে একটা সলিডারিটি, আমরা একটা সিম্বলিক সলিডারিটি তাদের জানিয়েছি, যেটা একটা ভিজুয়ালি আমার মনে হয় খুব একটা ভালো মুহূর্ত তৈরি হয়েছিল। শুভজিৎ গাঙ্গুলি প্রশ্ন রেখেছেন ফেসবুকে এসে, প্রজেক্ট টাইগারের সাকসেসের পেছনে সুন্দরবনের কন্ট্রিবিউশন কতটা? এখানে কি কিছু অন্যরকম হয়েছিল? না, প্রজেক্ট টাইগারের তো 50 বছর অতিক্রম করলাম আমরা গত বছর। তো প্রজেক্ট টাইগারের যে প্রথম যে কটা মানে বাঘের জঙ্গলকে নিয়ে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল, সুন্দরবন তার অন্যতম। তো সুন্দরবনের যে কাণ্ড কারখানা এবং সুন্দরবন যেভাবে এত দিন ধরে যৌথ বন পরিচালন ব্যবস্থার মাধ্যমে সুন্দরবনের জঙ্গল প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে সুন্দরবনে যেভাবে সংরক্ষণের কাজ হয়েছে, আমার মনে হয় সেটা প্রজেক্ট টাইগারের যে সুন্দরবনে যে প্রজেক্ট টাইগারের ইমপ্লিমেন্টেশন সেটাকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে। এটা একটা অন্যতম কারণ পশ্চিমবঙ্গ ইজ ওয়েল নোন ফর ইটস লিডারশিপ ইন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আমি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা সবার বোঝার জন্য বলি, যেটা হচ্ছে জঙ্গল প্রান্তিক মানুষ যারা, তাদেরকে বন দপ্তরের পক্ষ থেকে তাদেরকে ইনক্লুড করা সংরক্ষণে, কনজারভেশনের কাজে। কিভাবে ইনক্লুড করা, তার এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের আন্ডারে অনেক রকমের কাজ বন দপ্তর সেই যে সমস্ত গ্রামগুলো আছে জঙ্গলের চারদিকে, সেই সমস্ত গ্রামের মানুষদের জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ডের আয়োজন করে, ডেভেলপমেন্টাল ওয়ার্ক, যেগুলোর মাধ্যমে মানুষকে সংরক্ষণের পক্ষে নেয়া, একেবারে তাদের সমর্থন আদায় করে নেয়া। এবং এই মেলবন্ধনটা জঙ্গলের সংরক্ষণের সাথে সেখানকার মানুষের মেলবন্ধন, এইটাই হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে আজকে মানে প্রায় 40 বছর ধরে যৌথ বন পরিচালন ব্যবস্থায় গোটা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। সেই জন্য সুন্দরবনের প্রজেক্ট টাইগার এখানে ইমপ্লিমেন্টেশনটা অনেক 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 সহজ বলবো না, অনেক সাহায্য করেছে। আচ্ছা, এই যে সিভিল সোসাইটিকে ইনভলভ করা, সেটাই কি এটার প্রসেস? যারা রিলেটেড এরিয়ায় না থাকে, অনেক দূরে একদম শহরে বাস করছে, সেই মানুষজনের মধ্যে সেই সিভিল সোসাইটিকেও কিভাবে ইনভলভ? দেখুন, সিভিল সোসাইটি, এই যে আপনারা দুজন আমার সাথে কথোপকথনে আছেন, বা আপনাদের ধরুন যারা দায়িত্ব দিয়েছেন আজকে যে এরকম একটা টপিক নিয়ে আলোচনা করার, এই যে আলোচনাটা আমরা করছি, এই যে মানুষের ধরুন আজকে যদি এখান থেকে 200, 300, 400 জন মানুষ যদি এটা শুনে তাদের জঙ্গলের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, বা জঙ্গলের সংরক্ষণের প্রতি তারা সচেষ্ট হন, তারা ইন্সপায়ার্ড হন, তারা তাদের মতো করে আরো 10 জনকে জঙ্গলের কথা বলবেন বা সংরক্ষণের কথা বলবেন। যদি কোনো জায়গায় দেখেন তাদের মনে হয় যেরকম ওই ভদ্রলোক ফোন করলে যে জঙ্গলে আগুন লাগানো হচ্ছে, উনি যদি এখন আমার কথা শুনে যদি উনি একটু সচেষ্ট হয়ে যদি একটা সংগঠিত করতে পারেন কিছু মানুষকে ওটাকে আটকানোর জন্য, এটাই সংরক্ষণের কাজ। এইভাবেই সিভিল সোসাইটির বিভিন্ন সেগমেন্টের মানুষ, ধরুন কোনো ডাক্তারবাবু আছেন, আমাদের সাহায্য করেন, এরকম বেশ কিছু কলকাতার নামকরা ডাক্তাররা রয়েছেন। আমাদের সংগঠনের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট ডক্টর প্রিয়ঙ্কর পাল, উনি যেরকম উনি অনেককে ইন্সপায়ার করছেন, এরকম ডাক্তাররা রয়েছেন। কেউ লয়ার, সে নিজের মতো করে কি করে সংরক্ষণকে তিনি সাপোর্ট করতে পারেন, কোনো মামলা হলে বন্যপ্রাণকে মানে প্রাসঙ্গিক সেটাকে কিভাবে তিনি অ্যাড্রেস করতে পারেন। কোনো স্কুল টিচার, সে কিভাবে তার ছাত্রছাত্রীদের মোটিভেট করতে পারেন। এইভাবেই সিভিল সোসাইটি নিজেকে ইনভলভ করতে পারে সংরক্ষণে। আমি বলি, এই মুহূর্তে তোমার এই অনুষ্ঠান, তোমার কথা বলা, আমাদের দুটো ফেসবুক চ্যানেলে প্রায় 2000 মানুষ লাইভ দেখছে। এই ভিউয়ারশিপটা আমাদের ক্রমশই বাড়তে থাকবে। আমরা শুরু করেছিলাম কিন্তু তোমার ফটোগ্রাফি দিয়ে, তুমি এবং তোমার শ্রী সুচন্দ্রার ফটোগ্রাফি দিয়ে। আচ্ছা, এই যে জঙ্গলে যখন ফটোগ্রাফি করতে গেছো,
সংরক্ষণ ভালোবেসেছো, বন্য প্রাণকে ভালোবেসেছো, তা নিয়ে তোমার ইনভলভমেন্ট বোঝাই যাচ্ছে তোমার একটা কথায়। কিন্তু যখন তুমি জঙ্গলে গেছো, বাঘের মুখোমুখি হয়েছো? বহুবার বহুবার হয়েছি, বাঘের মুখোমুখি হয়েছি, হাতির মুখোমুখি হয়েছি। অনেক অনেক সময় সত্যি কথা বলতে মনে হয়েছে যে আজকের এই মুখোমুখিটাই বোধহয় শেষ মুখোমুখি হয়ে গেল। যেমন যেমন মানে অনেক চ্যালেঞ্জিং যেরকম হয় আমাদের। একবার একটা উত্তরাখণ্ডের কোনো জঙ্গলের আমি নাম বলছি না, সেই জঙ্গলে আমরা একবার একটা যাকে বলে একটা পেঁচা, একটা বিশেষ পেঁচার ছবি তুলবো বলে আমি এবং সুচন্দ্রা একটি হাতির পিঠে করে, সেই মাহুত ছিলেন বাবু ভাই, মাহুতকে নিয়ে সঙ্গে আমরা হাতির পিঠে করে সেই পেঁচার খোঁজে জঙ্গলের মধ্যে ঢুকি। এবং একটা জায়গায় গিয়ে আমরা দেখতে পাই যে একটা টিলার মতো একটা জায়গা, তার নিচ দিয়ে একটা সরু একটা মানে তীর তীর করে বয়ে যাচ্ছে একটা যাকে বলে একটা স্রোত বয়ে যাচ্ছে। তো তার ঠিক পাশে একটা এরকম সাম্বারকে বাঘ মেরেছে, সাম্বার আধ খাওয়া অবস্থায় সাম্বারটা পড়ে আছে জলের ধারে। তো আমরা ওটা দেখতে দেখতে আমাদের টিলার ওপর থেকে হাতি নিচের দিকে নামছে। তো আমরা দেখছি যে এখানে বাঘ, আমরা বাঘকে দেখতে পেলাম না। মানে মনে মনে আমরা তিনজনেই আলোচনা করছি যে বাঘ দেখা হলো না, চলো বাঘের খাওয়াটাই দেখছি। এরকম করতে করতে আমার যেটা হচ্ছে বা যেভাবে মাহুত বসেন হাতির পিঠে, উনি বসে আছেন এবং আমরা দুজন পিঠ ঠেকিয়ে দুদিকে পা ঝুলিয়ে হাতির পিঠে বসে আছি। তো এরম যখন আমরা নেবে ওই যে আধ খাওয়া সাম্বারের পাশাপাশি মোটামুটি একটু নেবেছি, সেই সময় একটা কানের লেভেল থেকে একটা সাংঘাতিক জোরে একটা বাঘের গজরানির আওয়াজ প্রথমে আমরা পেলাম। আমরা তিনজনেই একসাথে গজরানির আওয়াজটা পাওয়ার সাথে সাথে আমরা ঘুরে তাকালাম, দেখলাম ঠিক টিলার মাঝামাঝি অংশ থেকে আমাদের ঠিক একটা লেভেলে একটা সাংঘাতিক একটা রাগী চেহারা নিয়ে আমাদের দিকে তাকিয়ে গজরাচ্ছে একটি বাঘ। এটা দেখার সাথে সাথেই বোধহয় স্প্লিট সেকেন্ডও নয়, ওখান থেকে ও লাফালো এবং লাফিয়ে আমাদের ঠিক হাতি যেখানে দাঁড়িয়ে আছে আমাদের হাতির সামনে এসে পড়লো। এবং হাতির সামনে পড়েই ও স্প্রিং জাম্পের মতো আবার ও মানে হাতির পিঠের দিকে উঠলো। ওই দিকটায় সুচন্দ্রা আমার স্ত্রী বসেছিল। তো সুচন্দ্রা জাস্ট পা দুটো তুলে নিল, মনে হলো ওর মাথাটা একবার এরকম উঠে আবার নেবে গেল। তো এইটা নেমে যাওয়ার পরেই, কারণ হাতি দু পা পেছিয়ে এসছিল, মানে হাতিও তো নড়ছে, ও দেখে বাঘকে দেখে একটা রিয়াকশন। তো বাঘ ও হাতির পিঠে না পড়তে পেরে ও নিচে মাটিতে আবার পড়লো, পরে হাতির পেটের তলা দিয়ে বেরিয়ে আবার আমার দিকে একবার লাফানোর চেষ্টা করলো। তারপর হাতির চারদিকে ও ঘুরছে, মানে কি মানে একটা তোদের মেরে নামাবো টাইপের, তোরা আমার খাবার নিতে এসছে সেরকম একটা। তো যাই হোক, সেরকম একটা এটা আমি এটার কোনো হিসেব নেই। আমার তো মনে হচ্ছে 1 ঘন্টা চলেছিল, হয়তো হার্ডলি দেখা যাবে 2-2.5 মিনিটের ঘটনা। তো তারই মধ্যে যেটা হলো, হাতি সাংঘাতিক এক্সাইটেড হয়ে গেল এবং বাবু ভাই আমাদের মাহুত যিনি চালাচ্ছিলেন, অনেক সিনিয়র লোক, ওনার একটা অ্যাজমা অ্যাটাক হয়ে গেল। উনিও ওই সময়ের মানে যাকে বলে এক্সাইটমেন্ট এক্সশনে একটা হয়ে গেল। উনিও তখন আমরা একটু ঘেঁটেই গিয়েছিলাম যে একটা এরম পরিস্থিতি তৈরি হলো। যাই হোক, তারপরে এই বাঘ যখন এনসার্কেল করছে হাতিকে, এরম সময় দূরে আরেকটা বাঘকে দেখা গেল, যেটা আমরা পরবর্তীকালে জানতে পেরেছিলাম ওটা মা বাঘ আমাদের টার্গেট করেছিল এবং ওটা ওর কোনো বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে এরকম একটি সাইজের বাঘ। ওকে দেখার পরে ও আস্তে আস্তে আমাদের ছেড়ে ওই বাঘের দিকে এগিয়ে গিয়ে তারপরে জঙ্গলের মধ্যে ঘুরে। তো এটা একটা ঘটনা। আচ্ছা, আরো শুনবো, কিন্তু এই যে আপনি এটা বললেন না, আমার কানের সমান্তরাল ভাবে একটা বাঘের আওয়াজ, এই যে বাঘের হুঙ্কার, এটা কিরকম? এটা কি সত্যি মারাত্মক? অন্তত চিড়িয়াখানায় আমরা যেটা শুনি সেটা তো খুবই ভয়ঙ্কর লাগে। তো আমি তো দেখুন, এই যেহেতু একটা সাউন্ড সিস্টেমের মধ্যে রয়েছে, এটা ডলবি ডিজিটালের মতো শোনায়। ডলবি ডিজিটাল যদি আপনি এক্সপিরিয়েন্স করেন, যেরকম মনে হবে বাঘ জঙ্গলে যখন ডাকে। আমার অনেক বন্ধুই হয়তো শুনছেন আজকে, তারা জানেন, যারা শুনেছেন বাঘের ডাক জঙ্গলে কিরকম হতে পারে এবং বাঘ ডাকলে তার অ্যাম্বিয়েন্সটা কিরকম হতে পারে। এটা ডলবি ডিজিটালের মতো প্লে করে বোধহয় আপনার চারদিকে, সারাউন্ড সাউন্ডের মতো করে। সাংঘাতিক। এই যে মুখোমুখি হয়, এই তো বাঘের মুখোমুখি হয়েছে, কখনো কোনো উন্মত্ত হাতি
রেগে যাওয়া হাতির মুখোমুখি হয়েছে? হ্যাঁ, রেগে যাওয়া হাতির মুখোমুখি হয়েছি। সেই হাতি এসে আমাদের গাড়িতে সুর দিয়ে মেরে গাড়ি উল্টাবার চেষ্টা করেছে, এরকম এটাও হয়েছে। আমি জঙ্গলের নামগুলো করতে চাই করতে, এরম একটা ঘটনা হয়েছে। সে আমাদের তাড়া করেছে, আমরা হাতি মানে হাতি আমরা ব্যাকে পালিয়েছি। মানে হাতি কি অনেক জোরে দৌড়ায়, স্পিড আছে? হ্যাঁ, মানে এটা যে ভাববেন, এটাও মানুষের এই যে অ্যানিমেল বিহেভিয়ারের কথা আমি প্রথমে বলছিলাম, এটা জানা উচিত। যদি কেউ ভেবে থাকেন যে হাতির একটা এত ভারী চেহারা বা এত বড় চেহারা, সে তার কাছে হয়তো স্পিডটা কম, এটা একবারই নয়। হাতি যে কত ফাস্ট, কত তাড়াতাড়ি মুভ করতে পারে, ডিস্টেন্স কভার করতে পারে, এটা যারা এক্সপিরিয়েন্স করেছেন বা দেখেছেন, আমার মতো বহু অনেকেই হয়তো এক্সপিরিয়েন্স করেছেন, তারাই জানেন যে হাতি কত তাড়াতাড়ি মুভ করতে পারে এত বড় চেহারা সমেত। তো হাতি আমাদের এরকম তাড়া করেছে। একবার আমাদের হাতি মেরে খাদে ফেলে দিত। একটা এমন জায়গা ছিল যেটা একদিকটায় জঙ্গল, একদিকটায় খাদের মতো। হাতি এসে আমাদের গাড়িতে সেটা দক্ষিণ ভারতের একটা জায়গায় হয়েছিল। আমরা হয়তো ও যদি গাড়িটায় মেরে দিত, হয়তো আমাদের গাড়িটা রোল করে নিচে পড়ে যেত। তো এই ঝুঁকিগুলো আপনাকে জঙ্গলে গিয়ে ছবি তুলতে গেলে নিতেই হবে, বা জঙ্গলে যদি আপনি যান, মানে 3.5-4 ঘন্টা জঙ্গলে আমরা আটকে গেছি হাতির পালের জন্য, বেরোতে পারেনি। এরমও হয়েছে। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে খবর পেয়ে তারা কোনোভাবে এসে আমাদের রেস্কিউ করেছে। এরমও ঘটনা ঘটেছে। তো আর কোন অ্যানিমেল কি এতটা আক্রমণাত্মক হয়ে ওঠে? না, দেখুন, যেরকম রাইনো চার্জ করে অনেক সময়। আমরা রাইনোর চার্জ হয়তো সেইভাবে এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু রাইনো অনেক জায়গায় চার্জ করে। আপনার বাইসন চার্জ করতে পারে। দেখুন, ওইটা আলটিমেটলি আপনি তো তার বাড়ির মধ্যে গেছেন, তো সে যদি ডিসকমফর্ট, আপনার প্রেজেন্সটা তার কাছে যদি ডিসকমফর্ট হয়, তাহলে তো সে করবেই। এটা আমরা কমপ্লেন করার জায়গা নেই একেবারে। আচ্ছা, এই যে আমরা অনেকক্ষণ ধরে বাঘের কথাই যদি বলি, বাঘ সংরক্ষণের কথা বলছি, আমাদের সুন্দরবনের কথা বলছি, সংখ্যা বাড়া কমার কথা বলছি, এই কাউন্টিংটা কিভাবে হয়, গণনাটার প্রসেসটা এই মুহূর্তে কি ইন্টারেস্টিং, কিন্তু আধুনিক যুগে অন্তত কিভাবে দাঁড়িয়ে? বাঘ গণনার আগে যেরকম ভাবে হতো যে বাঘের পায়ের ছাপ থেকে প্লাস্টার কাস্ট করে, সেই প্লাস্টার কাস্ট কি বলে কম্পেয়ার করে বাঘকে চিহ্নিত করা হতো। তারপরে জিনিসটা সময়ের সাথে পরিবর্তন হলো, টেকনোলজি ডেভেলপড হলো, অ্যাপ তৈরি হলো, সায়েন্স অনেক ইমপ্রুভ করলো। এখন যেটা হচ্ছে, একটা জিনিস আমাদের সবাইকে জানতে হবে যে আমাদের মানুষদের যেরকম হাতের এই যে রেখাগুলো প্রত্যেকের আলাদা, ঠিক সেরমভাবে বাঘের গায়ের ডোরা কিন্তু প্রত্যেকটা বাঘের আলাদা। আচ্ছা, এবার এখন যে টেকনোলজিটা মূলত ব্যবহার হচ্ছে বাঘকে চিহ্নিত বা বাঘকে কাউন্ট করার জন্য, সেটা হচ্ছে ক্যামেরা ট্র্যাপ একটা পদ্ধতি। সেটা হচ্ছে একটা অটোমেটেড ক্যামেরা ডিভাইস থাকবে, যেটা একটা রের মাধ্যমে ধরুন একটা রাস্তা তৈরি করা হবে যেখান দিয়ে বাঘের মুভমেন্ট আছে বলে আমরা ধরে নেব। সেখানে ধরুন রাস্তার দুটো দিকে একটা দিকে ক্যামেরা লাগানো থাকবে, আর একটা দিকে তার সাথে যেটা একটা কানেক্টেড ইনভিজিবল সেটার একটা ডিভাইস থাকবে। সেখান দিয়ে যখন বাঘ হেঁটে যাবে, সেই রেটা যখন মানে ক্রস করবে, অটোমেটিক্যালি ক্যামেরা ট্রিগার্ড হবে এবং তার ছবি উঠবে। এবং প্রত্যেকটা বাঘের একটা ঠিক করে নেওয়া হবে রাইট ফ্ল্যাঙ্ক বা লেফট ফ্ল্যাঙ্ক, বাঘের ডান দিকটা বা বাঁ দিকটা। প্রত্যেকটা ডান দিক হলে প্রত্যেকটা ডান দিকের ছবি তারপরে ম্যাচ করা হবে। এই ম্যাচিংটা এখন একটা অ্যাপের মাধ্যমে হচ্ছে, টেকনোলজি এতটাই ডেভেলপ করেছে এবং প্রতিদিন এটা আপগ্রেডেড হচ্ছে। এইভাবে বাঘকে দেখা হবে যে স্ট্রাইপস ডিফারেন্ট কার কি আছে। এইটা একটা পদ্ধতি যে বাঘকে গণনা করা, যেটা এখন অনেক বেশি অ্যাকিউরেট হয়ে গিয়েছে। তো এইটা আরেকটা যেটা হয় হ্যাবিটেট স্টাডি, ওটাও আমার মনে হয় সবার জানা উচিত, একটা আইডিয়া থাকা উচিত, যেটা আমরা একটা হ্যাবিটেট অ্যাসেসমেন্ট হয় আমাদের নয়, মানে এটা বাঘ গণনার ক্ষেত্রে বা জঙ্গলের হেলথের ইন্ডিকেটর হিসেবে, যেটা হচ্ছে ধরুন একটা বাঘের জঙ্গলকে বিভিন্ন প্লটে ভাগ করা হলো, একটা প্লটে একটা টিমকে দেয়া হলো। তারা দেখলো সেই প্লটে কিরম সংখ্যায় হরিণ রয়েছে, কটা সংখ্যায় বুনো শুয়োর রয়েছে, বা কটা সাম্বার রয়েছে। মানে আমি প্যান ইন্ডিয়া পার্সপেক্টিভ থেকে বলছি। বা ধরুন অন্য কি জন্তু সেখানে দেখা যাচ্ছে।
তার মধ্যে সেখানকার ভেজিটেশনের হেলথটা কিরকম, বড় গাছের সংখ্যা কিরকম, গ্রাসল্যান্ড হলে তার গ্রাসল্যান্ডের হেলথ কিরকম বা কিরম সংখ্যা, বা শ্রাবস থাকলে সেই শ্রাব কত মানে কি ধরনের আছে। এবার সেইটার থেকে অ্যাসেস করা যে একটা জঙ্গলে যদি আমি এত বর্গ কিলোমিটারের হিসেব ধরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি, ধরুন আমি মানে কথার কথা বলছি, ধরুন 100টা হরিণ আছে, স্পটেড ডিয়ার, ধরুন দেখা গেল 30টা বুনো শুয়োর আছে, কি অমুক আছে, তো সেই সংখ্যার প্রে বেস, এরা তো সবাই বাঘের প্রে, এই প্রে বেস এই জায়গায় রয়েছে, তাহলে এরা কত বাঘকে সাপোর্ট করতে পারে, মানে কত সংখ্যার বাঘ এখানে থাকলেও থাকতে পারে, এটাও একটা অ্যাসেসমেন্টের জায়গা, এটাও হচ্ছে একটা হ্যাবিটেট স্টাডি আর কি। আচ্ছা আচ্ছা, এই তো বাঘের সংখ্যা গোনা হলো, যেসব জায়গায় জলেতে কুমির আছে, কুমিরের সংখ্যা কিভাবে গোনা? কুমিরের সংখ্যা গোনারও একটা পদ্ধতি, এটা সুন্দরবনে কুমির গণনা শুরু হয়েছিল, এবং আমি এবং আমার স্ত্রী সুচন্দ্রা আমরা খুবই ভাগ্যবান যে সুন্দরবনের প্রথম যে কুমির সেন্সাস হয়েছিল, যেটা ডক্টর প্রদীপ বিহার শুরু করেছিলেন, সেইটাতে আমরা অংশগ্রহণ করতে পেরেছিলাম। এইটার খুব মজা আছে, এটার একটা অন্য রকমের একটা, ধরুন ওইটারও বিভিন্ন এরিয়া ভাগ করে সুন্দরবনের এক একটা করে টিমকে এক একটা এরিয়া দিয়ে দেওয়া হয়েছিল, তারা সেই এরিয়ায় ঘুরে ঘুরে দু রকমের স্টাডি করা হয়েছিল। একটা হচ্ছে ডাইরেক্ট সাইটিং অফ কুমির আমি সচক্ষে দেখলাম, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট সাইটিং। এবার আপনি যদি জিজ্ঞেস করেন ইনডাইরেক্ট সাইটিং কি, কোনো জায়গায় সুন্দরবনের যে মাড ফ্ল্যাট, হ্যাঁ, যে ওইখানে আপনি দেখলেন শুয়োরের পায়ের কুমিরের পায়ের ছাপ রয়েছে, বা কুমির সেখান দিয়ে হড়কে নেমে গেছে, তার একটা দাগ রয়েছে, ওটা ইনডাইরেক্ট সাইটিং। এবার সেইগুলো আমরা নথিভুক্ত করলাম যে ডাইরেক্ট সাইটিং কত হলো, ইনডাইরেক্ট সাইটিং কত হলো, এবং সেই জায়গার ভেজিটেশন আবার এলো, যে সেই জায়গার ভেজিটেশনটা কিরম ছিল, সেটা কি খুব লম্বা চর ছিল বা ছোট চর ছিল, সেখানে কি ঘাস ছিল, বা সেখানে অন্যান্য কোনো প্রজাতি কি কি দেখা গেল, বা অন্য কোনো প্রজাতির পায়ের ছাপ সেখানে কিছু দেখা গেল, এগুলো সমস্ত ডেটাগুলো আমাদের তুলতে হয়েছিল। প্লাস যে জায়গায় আমি ধরুন কুমিরটাকে দেখলাম, সেখানকার ওয়াটার স্যাম্পেল আমরা ড্র করতাম, ওয়াটার স্যাম্পলিং করা হলো, সেখানকার টেম্পারেচার অফ ওয়াটার কি, জলের টেম্পারেচারটা কি, সেটা নথিভুক্ত করা হলো। এইগুলো সমস্ত ডেটাকে কম্পাইল করে তারপরে একটা ওই কুমিরের একটা সংখ্যা নির্ধারণ করা হয়েছিল। এটা হচ্ছে প্রথম ওই প্রোটোকলে। আবার সম্প্রতি কুমির সেন্সাস হলো। ফোনে একজন বন্ধু এসছেন, দেখি কথা বলা যদি যায়। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ আমি কথা বলছি গিয়াসউদ্দিন শেখ, মেরিগঞ্জ কুলতলি, সুন্দরবন থেকে। বলুন। যেহেতু আমি সুন্দরবনের মানুষ, যে অতিথি আসবেন তার কাছে আমি রিকোয়েস্ট করব, সুন্দরবনে গভীর জঙ্গলে রাতে যে সমস্ত পাখির ডাক শোনা যায়, হ্যাঁ অনেক রাতে অনেক রকম পাখির ডাক শোনা যায়, এই পাখির ডাক নিয়ে স্যারের কাছে এক্সপিরিয়েন্স কি আছে একটু বলবেন। আর একটা কথা বলা হচ্ছে, যে সমস্ত টুরিস্ট বন্ধুরা আছেন আমাদের সুন্দরবনে, তাদের কি কি সতর্কতা থাকা উচিত একটু যদি স্যার বলেন, তাহলে যেহেতু আমরা সুন্দরবনের বাসিন্দা অনেকেই আর কি উপকৃত হতো এই বিষয়টি নিয়ে। সুন্দরবনের পাখির যে পপুলেশন বা পাখির বৈচিত্র্য একটা বিশাল, এবং সেটা দিনের বেলায় বেশি সংখ্যা তাদের, রাতের বেলাও প্রচুর পাখির মুভমেন্ট থাকে, বিশেষ করে নাইট জারের বাংলাটা আমার যে কোনো কারণে মনে আসছে না। তো নাইট জারের যেরকম প্রচুর ডাক শোনা যায়, আপনি হয়তো নাইট জারের ডাকের কথা বলছেন, আপনি প্যাঁচার ডাকের কথা বলছেন, অন্যান্য পাখিও রাত্রির বেলা ডাকে। তো সেইটা একটা ব্যাপার আছে পাখি নিয়ে। সুন্দরবনের বহু মানুষ পাখি নিয়ে চর্চা করেন, বেশ কিছু বইও আছে সুন্দরবনের পাখির ওপরে, আপনি ওই দেখতে পারেন, যেটা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা খুব ভালো বই আছে সুন্দরবনের পাখির ওপরে। আপনি যদি ওটা দেখতে চান ওটা দেখতে পারেন, আপনি ওখান থেকে কিছু জানতে পারবেন। আমরা ফিরে এলাম আবারও রেডিওর অনুষ্ঠানে। এবার সবাই শুনছেন, সবাই দেখছেন, ফোনে এসে গেছেন। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন। আমি গড়িয়া থেকে অরুণ বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। আমার এই কুন্ডু সাহেবকে প্রশ্ন, যে সুন্দরবন মানেই তো আমরা অধিকাংশই ভাগই বাঘ, কিন্তু বাঘ ছাড়াও ওখানে ধরুন এই খটাস, বনবিড়াল, হেউ,
এইসব নানান প্রজাতির জন্তু জীব আছে, তারা বিলুপ্তির পথে। তাদের সংরক্ষণের ব্যাপারে মানে কতদূর কি করা যায়, এবং এই যে পাখপাখালি যেখানে ওখানে প্রচুর ছিল, এখনো কিছু আছে, তাদের সংরক্ষণের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? নমস্কার। ধন্যবাদ। অরুণবাবু, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার গলা শুনে যেটা আমার মনে হলো, খুব ভালো প্রশ্ন। এবং সুন্দরবন যেটা হয়ে গেছে কি জানেন, বাঘ হচ্ছে আইকনিক স্পিসিস বলে বাঘ কেন্দ্রিক সবকিছু, কিন্তু আপনি যথার্থই বলেছেন যে বাঘ ছাড়া সুন্দরবনের যে এত জীববৈচিত্র্যের ভাণ্ডার, সেইটা নিয়ে আমরা কথা কম বলি ঠিকই। তাদের সংরক্ষণের বিষয়ে আমরা আমাদের তরফ থেকে ব্যক্তিগতভাবে সব রকম চেষ্টা করছি, মানুষকে বলার চেষ্টা করছি। আমাদের যেটাকে খুব সিম্পলিফাইড ওয়েতে বলার জন্য বললে সুবিধে হবে, যে আমরা বাঘ সংরক্ষণের কথা বলি, যেটা বলছিলাম যে বাঘ তো ফ্ল্যাগশিপ একটা স্পিসিস। যখন বাঘ সংরক্ষণ আমরা মানে যাকে বলে সাকসেসফুলি করতে পারবো, তখন বাঘ সংরক্ষণের সাথে সাথে জঙ্গলটাও সংরক্ষিত হবে এবং জঙ্গলের যে অন্যান্য বাসিন্দা তারাও সংরক্ষিত হবে। এইটাই হচ্ছে পুরো ইকোসিস্টেমটাকে আমরা মানে যাকে বলে মানে প্রোটেকশন দিতে পারবো। এবং সম্প্রতি সুন্দরবনে বাঘরোলের সংখ্যাও জানা গিয়েছে, বা বিভিন্ন ক্যামেরা ট্র্যাপ যখন বন দপ্তর থেকে যখন ক্যামেরা ট্র্যাপ পাতা হয়, তখন অনেক ধরনের বন্যপ্রাণী সেই সমস্ত ক্যামেরায় ধরা পড়ে। শুধু যে বাঘের ছবি উঠছে তা তো না, সেখানে যেরকম আপনি বললেন যে অনেক সময় বাঘ মানে যাকে বলে ফিশিং ক্যাটের ছবি উঠছে, জাঙ্গল ক্যাটের ছবি ধরা পড়ছে, অন্যান্য অনেক প্রজাতির ধরা পড়ছে, এবং তাদের সংরক্ষণ নিয়েও বন দপ্তর সচেষ্ট। এবং বন দপ্তর ছাড়াও যারা আমরা বন দপ্তরের বাইরে থেকে কাজ করছি, আমরাও চেষ্টা করছি সাধারণ মানুষকে বোঝানো। যেরকম বিশেষ করে আমি এখন, আপনি যেহেতু অন্য স্পিসিসের কথা বললেন, বাটাগুর বাসকা, যেটা রিভার টেরাপিন, যেটা হচ্ছে একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল সুন্দরবন থেকে, সেই কচ্ছপকে একটা দুর্দান্তভাবে তার কনজারভেশন প্রোগ্রাম করে সুন্দরবন টাইগার রিজার্ভ সেই কচ্ছপকে যাকে বলে রেয়ারিং করে, এবং সেই কচ্ছপকে আবার ওয়াইল্ডে রিলিজ করা হয়েছে। এটা একটা অন্যতম সাকসেসফুল প্রোগ্রাম সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের। সেরকম অন্যান্য প্রজাতির প্রতিও কিন্তু যথেষ্ট রকমের খেয়াল রাখার চেষ্টা বন দপ্তর করছেন। এবং আমরা যারা স্বেচ্ছাসেবী সংস্থা বা যারা ব্যক্তি স্তরে ইন্ডিভিজুয়ালি যারা কাজ করছেন, প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে কথা বলছেন। বিশেষ করে পাখি, এইখানে না একটা কথা আমার মনে হয় এই সুযোগে বলা উচিত, এটা আমি সুন্দরবন প্রসঙ্গে বলছি না, আপনারা সেটাকে সুন্দরবন হিসেবে শুনবেন না বা বুঝবেন না। সেটা হচ্ছে আমরা যখন পাখি নিয়ে চর্চা করি, যেরকম অনেক মানুষ আছেন তারা পাখি দেখেন, তাদের জীবনে কটা পাখি দেখা হলো তার একটা রেকর্ড তৈরি করেন, তারা নিজেদের একজন কতজন কটা পাখি দেখেছেন সেটা নিয়ে তারা নিজেদের একটা যাকে বলে সেন্স অফ প্রাইড তৈরি হয় তাদের, খুব ভালো কথা। কিন্তু এই যে পাখির হ্যাবিটেট যেখানে যেখানে নষ্ট হচ্ছে, যে পরিমাণে পাখির যে হ্যাবিটেট ধ্বংস হচ্ছে, গাছ কাটা পড়ছে, এগুলো নিয়ে কিন্তু কি কথা বলেন খুব কম মানুষ। যারা এত পাখি নিয়ে সচেষ্ট, এত পাখি নিয়ে যাদের চর্চা, পাখি নিয়ে যারা মানে যাকে বলে এত রকমের কথা বলছেন, এত সমাজ মাধ্যমে যারা এত পাখির ছবি দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, পাখির জঙ্গল যখন কাটা পড়ছে, পাখির হ্যাবিটেট যখন ধ্বংস হচ্ছে, তখন খুব কম সংখ্যায় লোক কথা বলছেন। এটা আপনারা দয়া করে করবেন না, আপনারা একটু সচেষ্ট হন। পাখির জঙ্গল হ্যাবিটেট না থাকলে কিন্তু ওই পাখিগুলোকে আর দেখতে পাবেন না কেউ। একেবারেই উনি একজন বন্ধু আছেন আবার। হ্যালো, বলুন। নমস্কার, আমি একটা বিষয় সম্পর্কে একটু জানতে চাই। কি বলছেন, কোথা থেকে বলছেন? আমি কল্যাণী দাস বলছি, সন্তোষপুর থেকে। হ্যাঁ, আমি বলছি যে এই সুন্দরবনের প্রসঙ্গে একটা প্রবাদ হয়ে দাঁড়ায় কথার মধ্যে, যে জলে কুমির ডাঙায় বাঘ। তো এই কুমিরের ব্যাপারে সুন্দরবন অঞ্চলে ওনার যদি কোনো অভিজ্ঞতা বা কিছু যদি শুনতে পাই ওনার মুখ থেকে, ভালো লাগবে। আর আরো একটা জিনিস হচ্ছে, এই যারা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের জালে
প্রায়শই আমরা কাগজে পড়ি যে রিভার ডলফিন, যেটা এখন এন্ডেঞ্জার স্পিসিস এর মধ্যে পড়ছে, আর অলিভ রিডলে কচ্ছপ, এরা প্রায় ডিম পাড়ছে ওই সমুদ্র থেকে উঠে আসছে আমাদের এই ইস্টার্ন সাইডের কোস্টাল লাইনে। তো সেইখানে এই মাঝিদের জালের মধ্যে এগুলো আটকা পড়ে এবং মারা যায়। রিভার ডলফিনও ভীষণভাবে এখন অনেক আমরা যারা সমুদ্রের ধারে যাই দেখি তাদের বডি পড়ে রয়েছে মৃত। তো এইটা কিভাবে সংরক্ষণের কি দিক ভাবা হচ্ছে, কিভাবে চেষ্টা করা হচ্ছে, সেটা সম্পর্কে একটু জানতে চাই। আর থার্ড হচ্ছে যে আমি কদিন আগেই পড়লাম যে এবছর জুন মাসের মধ্যে প্রচুর মানুষের ওয়েস্ট বেঙ্গলে মৃত্যু হয়েছে সাপের কামড়ে। আর এই সময় প্রচুর সাপ চারদিকে প্রায় কাগজে পাচ্ছি। তো এই সাপের কামড়ে মৃত্যুর একটা কারণ তো অজ্ঞতা, লোকে সাপ অবাধে মেরেও ফেলে ভয় পেয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে শুনছি যে অ্যান্টিভেনামটা দেওয়া হচ্ছে সেটা চন্দ্রবোড়াতে ঠিক কাজ করছে না, চন্দ্রবোড়ার কামড়ে। তো এই নিয়ে যদি ওনার কোনো অভিজ্ঞতা থাকে বা ওনার তো অনেক এই ব্যাপারে জ্ঞান, ওনার থেকে যদি কিছু শুনতে পাই ভালো লাগে। সঙ্গে খুব থাকুন। ভালো, খুব ভালো। দিদি প্রশ্ন খুব ভালো। আগেই বলে দিই, আমার কোনো জ্ঞান নেই, আমিও প্রত্যেক দিন শিখছি, এক্সপিরিয়েন্স করছি, যত দেখছি যত শুনছি তত জানছি, নতুন নতুন জিনিস আবিষ্কার করছি এবং সেগুলোকে চেষ্টা করছি আপনাদের সামনে বলার জন্য। আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন সেটা কুমির হচ্ছে একটা কুমির নিয়ে। অভিজ্ঞতা। হ্যাঁ, কুমিরের অভিজ্ঞতা। দেখুন, কুমির তো এমনি যেটা বলছিলাম যে কুমির গণনা একটা বড় অভিজ্ঞতা আমার জীবনে। তো সেরকমই কুমির দেখেছি। আইলার যে ওই সাংঘাতিক ঝড় হলো, আইলার ঝড়ে সমস্ত তছনছ হয়ে গেল। তো আমরা আইলার ঝড় যেদিন হয়েছিল তার পরের দিন সুন্দরবনের জঙ্গলে যাই আমরা। বিভিন্ন একটা খুব বড় স্কেলে একটা আইলার ত্রাণ নিয়ে কাজ করেছিলাম, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। যে 10 জনের মধ্যে 2 জন করে দুষ্টু লোক থাকেই, তারা তাদের উচ্ছৃঙ্খলতার বহিঃপ্রকাশ করে ফেলেন। সেই জায়গাগুলো দেখুন, ওই আবারও যেটা হচ্ছে, আমাকে বুঝতে হবে যে আমি যখন কোনো মন্দির, মসজিদ, গুরুদুয়ারায় যাই, সেখানকার ডেকোরামটা, ডিসিপ্লিনটা যখন আমি মেনে নিই, তখন জঙ্গলে গেলে আমার জঙ্গলের ডিসিপ্লিনটাকে মেনে নিতে হবে। এই শিক্ষাটা আমি যতক্ষণ না নিজেকে শিক্ষিত করতে পারবো, ততক্ষণ এই জিনিসটাকে নির্মূল করা যাবে না। ফোনে বন্ধু আছেন, হ্যালো, বলুন। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়ার থেকে সমীর দাস বলছি। বলুন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে টিভিতে ডিসকভারিতে আমরা বিভিন্ন দেশের পশু পাখি জীবজন্তু আমরা দেখি, খুব ভালো লাগে ডিসকভারিতে দেখায়। আমাদের ভারতবর্ষের স্বপ্ন সুন্দরী হচ্ছে আমাদের সুন্দরবন। আমার সন্দেহ হচ্ছে যে আমাদের আগামী প্রজন্ম এই সুন্দরবনটা কি প্রকৃত তারা দেখতে পারবে চোখে, নাকি এই ডিসকভারির মতন তাদেরকে ছবিতে দেখতে হবে। আর আমার একটা অভিজ্ঞতার কথা বলছি, আমি যেখানে থাকি হরিণঘাটা, এই হরিণঘাটার নাম সারা ভারতবর্ষের লোকেই জানে, যে আমাদের কোরানি মহকুমা, আমাদের হরিণঘাটা ডিয়ারি মিল সারা ভারতবর্ষের লোকই জানে। এবং এখানে বহু লোক ঘুরতে আসে, ট্যুরে আসে। আমাদের এখানে একটা সময়, এখনো রয়েছে কিছু কিছু রয়েছে, শূকর রয়েছে, বড় বড় অনেক পশু পাখি রয়েছে, কিন্তু একটা সময় এখানে প্রচুর খেয়াল থাকতো, আমরা দেখতাম। এবং এখানে আমাদের অনেক বিভিন্ন রকম প্রজাতির আমাদের পাখি, যেমন টিয়া পাখি, তারপরে আপনার পায়রা, তারপরে আপনার পেঁচা, এরকম বিভিন্ন রকম আমরা পশু পাখি দেখতে পাচ্তাম। এখন এগুলো আমরা শুধু ছবিতে দেখি, কারণ এগুলো এখনো কিছু নেই। সমস্ত জঙ্গল কেটে পরিষ্কার হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়েছে, বড় বড় রাস্তা হয়েছে, এসব হারিয়ে যাচ্ছে। এই জন্য আমার সন্দেহটা হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম কি শুধু ছবিটাই দেখবে, প্রকৃতির সৌন্দর্য কি দেখতে পারবে না। ওই যে আপনি যদি আমাদের আলোচনার প্রথম থেকে শুনে থাকেন, তাহলে আমি যেটা বলবো আপনাকে, যে আমি যেটা বলছি, আমরা সংরক্ষণ নিয়ে যারা কাজ করছি বা কাজ করার চেষ্টা করছি, আমরা সময় কিনছি, উই আর বাইং টাইম। ডিস্ট্রাকশনের থেকে আমরা চেষ্টা করছি কতটা ডিস্ট্রাকশনটাকে ঠেলে পেছনের দিকে করে দেয়া যায় বা দূরে করে দেয়া যায়। যেভাবে আমাদের চাহিদা মানুষের বাড়ছে, যেভাবে প্রত্যেক দিন আমাদের আরো চাই, এই যে চাহিদা, এই চাহিদার কাছে কিন্তু এই জীববৈচিত্র্য হেরে যাচ্ছে।
এর থেকে বড় কথা আমরা যদি এইভাবে হারিয়ে দিই, তাহলে আমাদের ভবিষ্যতে ওই টেলিভিশনে, সিনেমায় আমাদের দেখেই থাকতে হবে, মানে সন্তুষ্ট থাকতে হবে। আমরা যদি এটা এতটা স্বার্থপর হয়ে পড়ি যে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো দেখতে পাক, সেটা আমরা চাই না, আমরা এত শর্ট টাইম আমরা T20 ম্যাচ খেলতে আগ্রহী, তাহলে আমাদের তো কিছু করার নেই। আমাদের এই যে বললাম, এটা আমাকে আপনাকে বুঝতে হবে যে আমার ছেলে বা আমার নাতি বা আমার নাতনি ওরা যেন এটা দেখতে পারে, বা ওদের পরের প্রজন্মও যেন এটা দেখতে পারে। সেটা আজকে আমরা কি কীর্তি করে যাব, এই কীর্তির মূল্য ওদের দিতে হবে। আমরা যদি ভালো কীর্তি করে যাই, তাহলে ভালো কীর্তির ওরা এক্সপিরিয়েন্স করবে, তার অ্যাডভান্টেজ পাবে। আমরা শুধু মনে করছি যে আমরা বোধহয় শুধু ব্যাংকে টাকা রেখে যাব, সম্পত্তি, বাড়ি গাড়ি রেখে যাব, তাহলেই বোধহয় ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আদপে কিন্তু তা না। আমরা যদি পরিবেশ, প্রকৃতি না রেখে যাই, তাহলে ভবিষ্যতের প্রজন্মের কাছে কিন্তু এটা একটা অন্ধকার দিকে আমরা তাদের ঠেলে দিয়ে যাব। আমাদের আরেকজন লিসনার রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি কল্যাণী দাসী বলছি, আবার ফোন করলাম। যে আমি তিনটি ব্যাপারে কথা বলেছিলাম, একটা কুমির, একটা অলিভ রিডলে কচ্ছপ আর রিভার ডলফিন, তারপরে বলেছিলাম সাপের বিষয়টি। তো দয়া করে যদি সাপের বিষয়টি উত্থাপন করেন তাহলে ভালো হয়। সাপ নিয়ে দিদি আমরা একবার বলেছি, কিন্তু আপনি যখন বলছেন সাপ নিয়ে, যেটা আপনি ঠিকই বলেছেন যে এই যে অ্যান্টিভেনাম নিয়ে একটা মানে একটা কি বলবো ম্যানেজমেন্ট ইস্যু তো আছেই, সেটাকে যাতে সেটাকে রিপেয়ার করা যায় বা সেটাকে অ্যাড্রেস করা যায়, তার চেষ্টা প্রতিনিয়ত বন দপ্তর ঠিক নয়, এটা হেলথ সার্ভিসের আন্ডারে পড়ে, তারা চেষ্টা করছেন। কিন্তু সাপ নিয়ে যে ধরনের ফোবিয়া মানুষের মধ্যে আছে, সেটা এত বড় স্কেলে আছে, সেইটাকে মানে মিটিগেট করা বা মিনিমাইজ করা, তার জন্যে যে পরিমাণের মানুষের মধ্যে চেতনা বৃদ্ধির প্রয়োজন, সেই চেতনা বৃদ্ধিটা সেই পরিমাণে হচ্ছে না। আমরা দেখেছি অনেক বড় বড় বিদগ্ধ মানুষেরও সাপের প্রতি একটা ভুল ধারণা রয়েছে, সেইটাও অনেক সময় মানে প্রকাশিত হয়ে যায়, এবং সেই ধরনের এর থেকে মানুষের মধ্যে এই যাকে বলে ভুল ভ্রান্ত ধারণাটা আরো বেড়ে যায়। তো সেই জায়গাগুলোকে আমাদের সবাই মিলে একটা মিলিত প্রচেষ্টা ছাড়া এটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারবো না। আরেকজন লিস্টার আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার স্যার, আপনি পাখিদের সম্পর্কে যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ, সেই থেকেই আমার প্রশ্নটার উদ্রেক হচ্ছে। আপনি কে বলছেন? সাহেব মিত্র বলছি, হাতিবাগান থেকে। গত বছর অনেকদিন পরে এমন একটা শীতকাল গেল, আমাদের এখান থেকে তো হাঁটা দূরত্বে পার্শ্বনাথের মন্দির, যেটাকে আমরা বাঙালিরা পরেশনাথের মন্দির বলি, সেখানে কিন্তু প্রত্যেক বছর শীতকালে সাইবেরিয়ান পাখিরা আসতো, পরিযায়ী পাখিরা। তারা কিন্তু গত বছর একদমই আসেনি। এবং আমার কর্মস্থল যেটা বিদ্যাসাগর সেতু ছাড়ালে, সেখান থেকে আরেকটু এগোলে সাঁতরাগাছি ঝিল, সেখানেও আগে যেরকম আসতো একটুও আসেনি। সাঁতরাগাছি ঝিলের ক্ষেত্রে তো এটা সত্যি দক্ষিণ পূর্ব রেল এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথ উদ্যোগে এত অবৈজ্ঞানিক ভাবে বাঁধিয়ে দিয়েছে ঝিলটা, যে পাখিদের পক্ষে সেটা উপযুক্ত আর নেই। কিন্তু এখানেও যে এলো না আমার পাড়াতে, যেটাতে আমরা অভ্যস্ত ছিলাম, সেইটা আমার কাছে খুবই দুশ্চিন্তার বিষয়। এই ক্ষেত্রে আমি জানতে চাই, এই যে মোবাইল টাওয়ার প্রতি মুহূর্তে নানান নেটওয়ার্ক এক্সপ্যান্ডেড হচ্ছে, তারা নিজেরা ক্লেম করছে যে আমরা গড়ে প্রতিদিন এতগুলো করে টাওয়ার বসাচ্ছি ভারতের নানান প্রান্তে, এগুলোর কারণে পাখিদের কতটা ক্ষতি হচ্ছে হ্যাবিট্যাটের, যে কথাটা আপনি বলছিলেন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এই খবরে যত পশু স্মাগলিং এর ধরা পড়ার খবর আমরা পাই, সেটাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সবচেয়ে বেশি যে প্রাণীর স্মাগলিং হয়, আমার মনে হচ্ছে, এটা আমি ভুলও হতে পারি, সবচেয়ে বেশি যে প্রাণী বাজেয়াপ্ত হয় দেখি, সেটা যেন প্যাঙ্গোলিন। এই প্যাঙ্গোলিন বিশেষ করে এত কেন মানে শর্ট আফটার, এবং প্যাঙ্গোলিনকে কেন খালি এত বেশি স্মাগল করা হয়? হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাবিটেট ডিস্টার্বড হচ্ছে। যে আপনি যে অঞ্চলটার কথা বললেন, সেই অঞ্চলটায় আমিও থাকি, আমিও ওই জায়গাটা সম্পর্কে জানি। যে জায়গাটা আপনি ইন্ডিকেট করছেন, সেখানে পাখি আসা কমে গেছে বা একেবারেই আসছে না। তার কারণ হচ্ছে চারদিকের যে ল্যান্ডস্কেপিং, সেই ল্যান্ডস্কেপিংটা এত সাংঘাতিকভাবে পাল্টে যাচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে,
পুরো জায়গাটা মানে যেখানটায় ওরা এসে আগে একটু শান্তিতে যারা ওরা ওখানে ল্যান্ড করতো বা ওয়াটার বডিটাকে ইউজ করতো, সেইটা এত বেশি ডিস্টার্বড হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, যে ইন্টারফিয়ারেন্স আমাদের মানুষদের ইন্টারফিয়ারেন্সে এতভাবে জায়গাগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে যে কারণে ওরা এই জায়গাগুলোকে এবার আস্তে আস্তে অ্যাভয়েড করছে। আপনিও সাঁতরাগাছি ঝিল সম্পর্কে আপনি যথেষ্ট অবগত, আপনি নিজেই বললেন কি কি কারণে ওখানে পাখি আসা কমে গিয়েছে আপনি জানেন। তো এই যে আবারও বলছি যে যারা পাখি দেখতে ভালোবাসেন বা পাখি দেখাকে নিজেদের একটা বড় কাজ বলে মনে করেন, তারাও এই যে ধরুন এই যে মানে হ্যাবিটেট ডিস্টারবেন্স হচ্ছে সাঁতরাগাছি ঝিলে, সেটা নিয়ে তাদের যতটা সচেষ্ট হওয়ার দরকার তারা কিন্তু হচ্ছেন না বা হননি। হলেও যতটা হওয়ার দরকার ছিল ততটা তো হননি একেবারেই। এই পাখির বিষয়টা এটা গেল। আর আরেকটা যেটা আপনি প্রশ্ন করলেন, প্যাঙ্গোলিনের যে প্যাঙ্গোলিন থেকে যে ধরনের আপনার মানে ওষুধ তৈরি হয় বা প্যাঙ্গোলিনের ওষুধ থেকে প্যাঙ্গোলিনকে মেরে তাদের আঁশ দিয়ে যে ধরনের আপনার ওষুধ তৈরি হয়, মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে, সেইগুলোর কারণে প্যাঙ্গোলিনের চাহিদা, এবং সেই কারণেই প্যাঙ্গোলিন স্মাগলিং হচ্ছে। এবং আমরা যেটা আপনি বললেন, আমরা মাঝে মাঝেই জানতে পারি যে এই ধরনের রেডে প্যাঙ্গোলিন ধরা পড়ছে ইত্যাদি। ঘড়ির কাঁটা বলছে আর মিনিট 6:30 তোমাকে শুরু করেছিলাম একটা ব্যক্তিগত প্রশ্ন দিয়ে, আবার একটা ব্যক্তিগত প্রশ্ন বলো। তা হচ্ছে যে আর 1 মাস বাদে দুর্গাপুজো। আমরা জানি আমাদের বাংলায় দুর্গা হচ্ছেন সিংহ বাহিনী, তোমার বাড়িতে যে দুর্গাপুজো হয় সেটা ব্যাঘ্র বাহিনী, ব্যাপারটা কি বলতো? মা দুর্গাকে তো আমাদের কল্পনার একজন কি বলবো একজন মানে চরিত্র, তাই তো? তো মা দুর্গাকে আমরা আমাদের কল্পনায় আমাদের সবকিছুতে আমরা দেখি মা দুর্গা বাঘের পিঠে চড়ে আসছেন। যেহেতু বাঘ কেন্দ্রিকই আমাদের জীবন, তাই আমরা দেখি মা দুর্গা বাঘের পিঠে করেই আমাদের বাড়িতে আসছেন। সেই জন্য আমাদের দুর্গা ব্যাঘ্র বাহনা। এটা কত বছর ধরে আমরা এই পুজোটা আমি আর সুচন্দ্রা আমরাই শুরু করেছিলাম। আমি বলবো, কিন্তু এই সমস্ত শ্রোতা যারা শুনছেন আজকে বা দর্শক যারা দেখছেন, প্রত্যেককে আমাদের হাতিবাগানের কুন্ডুবাড়িতে নেমন্তন্ন রইল। আপনারা এসে আমাদের ব্যাঘ্র বাহিনীকে দেখে যাবেন। অবশ্যই আপনারা সবাই এলে ভালো লাগবে, এবং আপনারা যদি আজকের এই অনুষ্ঠানের রেফারেন্স নিয়ে কথাও বলে যান আমাদের সাথে, যখন দেখা হবে আমার খুব আনন্দ হবে। আপনারা সবাই এসে আমাদের মা ব্যাঘ্র বাহিনীকে দেখে যাবেন হাতিবাগানের কুন্ডুবাড়িতে। এই সূত্রে যেহেতু সময় শেষ হয়ে আসছে, আরো একটা প্রত্যক্ষ বাঘের সঙ্গে মুলাকাত হওয়ার অভিজ্ঞতার কথা শুনতেই হবে। বাঘের সাথে দেখা হলো, এইটার জায়গাটার নাম করতেই পারি। রানথাম্বরে যখন আমরা ফতেহ সিং রাঠোরের মানে তত্ত্বাবধানে আমরা সেন্সাসের কাজ করতাম, মানে বাঘ গণনার কাজ, তখন আমরা ওই বাঘের পায়ের ছাপকে প্লাস্টার অফ প্যারিসের কাস্টিং করে ওই পদ্ধতিতে যখন বাঘ গোনা হতো, তো এরকম একটা আমরা একবারে বাঘ গণনার কাজ করছি। তো এরকম একটা সময় আমরা একটা জায়গায় একটা মেকশিফট অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা রয়েছি। ওখানে থাকার তো কোনো সেই অর্থে ব্যবস্থা থাকতো না। আমরা অনেক সময় এরকম হয়েছে, ওখানে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার যোগী মহল বলে একটা, যারা রানথাম্বর গেছেন তারা জানেন, যোগী মহলের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের ছাদের ওপরেও শুয়েছি। তো এরমভাবে আমরা তো যাই হোক, তো একবার সারাদিন কাজ হয়েছে, সারাদিন কাজ করে এসে ঠিক সন্ধ্যের মুখে আমরা একটা মেকশিফট বাথরুম আছে, সেখানে স্নান করব। আমি সুচন্দ্রা দুজনেই আছি। তো সুচন্দ্রা স্নান হয়ে গেছে, ও বেরিয়ে বাইরে একটা জায়গায় দাঁড়িয়েছে। সেটা জঙ্গলেরই একটা অংশ আর কি, একটা চাতালের ওপর দাঁড়িয়ে আছে, সেটারই কন্টিনিউশন জঙ্গল এবং বিখ্যাত রানথাম্বরের পাদামতালাও। তো আর আমি স্নান করতে ঢুকেছি, এরম সময় আমাকে সুচন্দ্রা হঠাৎ চাপা গলায় ডাকলো, বললো তুমি যে অবস্থায় আছো বেরিয়ে এসো। তো আমি বেরিয়ে এসছি। বেরিয়ে এসে দেখছি আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি একটা চাতালের ওপরে, তার থেকে হার্ডলি ডান দিকে একটা বড় ঝোপের ভেতর থেকে 3-4টে খরগোশ প্রাণ ভয় বুলেটের মতো স্পিডে বেরিয়ে চলে গেল। মানে ওই স্পিডে কেউ পালিয়ে যাওয়া মানে তার পেছনে কে থাকতে পারে, ওখান থেকেই আমরা অনুমান করেছিলাম। ঠিক তার পর মুহূর্তেই ওখান থেকে বাঘ বেরোলো, এবং আমাদের সাথে খুব বেশি হলে হয়তো
গোটা 20-25 ফিটের দূরত্বে, আমরা একটু এলিভেশনে রয়েছি আর ও আমাদের থেকে একটু নিচের লেয়ারে। ও হাঁটতে হাঁটতে আমাদের সামনে এলো, আমাদের দিকে একবার ওপর দিকে তাকালো যে আমরা দুজন দাঁড়িয়ে আছি, করে আবার ও আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেল। সো এই সমস্ত এক্সপিরিয়েন্স যাকে বলে না, দ্য এক্সপিরিয়েন্স দ্যাট উইল গো টু দ্য গ্রেভ উইথ ইউ, এই সবগুলো ছাড়া জীবনে কোনোদিনও ভোলা যাবে না এক্সপিরিয়েন্স। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে ফোন করেছেন, ব্যাঘ্র প্রকল্পের মতো হস্তি প্রকল্প আছে? একদম আছে। প্রজেক্ট এলিফ্যান্ট, এবং প্রজেক্ট এলিফ্যান্ট তাদের মতো করে কাজ করছে, কিন্তু ওই যেরকম বললাম আইকনিক, যদি আমরা দেখি মেগাফাউনার মধ্যে বাঘের যে ক্যারিশমা, সেই জন্য বাঘ নিয়ে আলোচনা বেশি হয়, কিন্তু প্রজেক্ট এলিফ্যান্ট আছে। প্রজেক্ট এলিফ্যান্টেরও বহু কর্মকাণ্ড আছে, আমাদের পশ্চিমবঙ্গেও তার প্রেজেন্স আছে। বহু জায়গায় প্রজেক্ট এলিফ্যান্টের যে বিভিন্ন রকমের প্রকল্প আছে, সেগুলো দিয়ে যে সমস্ত হাতি প্রধান জায়গা, যেখানে হাতির সংখ্যা বেশি, সেখানে কাজ হয়। কোনোদিনও হাতি নিয়েও কথা হবে। বেশ, ঘড়ির কাঁটায় ঠিক আর 2 মিনিটও সময় নেই। আচ্ছা, এই যে বাঘের কথা বলতে গিয়ে আমরা গোটা বন্যপ্রাণ নিয়ে কথা বললাম, স্বাভাবিক জয়দীপ যখন তুমি আছো সেটাই হওয়ার কথা ছিল। একেবারে শেষ মুহূর্তে আমাদের সমস্ত শ্রোতা দর্শকদের জন্য তোমার টেক অ্যাওয়ে মেসেজ কি? ওই যে বললাম, ইন্ডিয়া ইজ টাইগার, টাইগার ইজ ইন্ডিয়া। আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না, যেহেতু বাংলা ভাষায় আমি কথা বলছি, বাংলা শ্রোতাদের মধ্যেই আমি আজকে নিজের কথা বলতে পারছি। আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদের এটা গর্ববোধ হওয়া উচিত যে গোটা পৃথিবীতে বাঘের নাম উচ্চারিত হওয়া মানে তাকে বেঙ্গল টাইগার বলা হয়। তাই যেখানেই পৃথিবীর বাঘের নাম উচ্চারিত হবে, তার সাথে আমাদের বাংলার নাম উচ্চারিত হয়। এই গর্বটা যদি আমরা সত্যিকালের না মানে কি বলবো, মানে উপলব্ধি করতে পারি, বা সেটার জন্য যদি আমরা সত্যিকালের গর্ব না সত্যি বোধ করতে পারি, তাহলে আমার মনে হয় এর থেকে আমাদের আর খারাপ কিছু নয়। সেই জন্যে বাঘ হচ্ছে আমাদের চেতনায়, বাঘ হচ্ছে বাংলার, এবং সেই বাংলার বাঘের জন্য আমাদের সবাইকে একত্রিত হয়। এটা ইন্ডিভিজুয়াল এফার্টে হবে না, এটা একটা কালেকটিভ এফার্ট ছাড়া বাঘ সংরক্ষণ, জঙ্গল সংরক্ষণ সম্ভব নয়। বেশ, ঘড়ির কাঁটা বলছে আর 30 সেকেন্ডের সময়। এই 30 সেকেন্ডে আনুষ্ঠানিকভাবে জয়দীপকে বিদায় জানাতে হবে, কিন্তু জয়দীপের সঙ্গে আমাদের যা যা আলোচনা হয়েছিল বলতে পারেন তার 50% এখনো বাকি কথা পরে একদিন হাতির পিঠে চেপে আসবো। একদম। সুস্মিতা আর আমরা দুজন কিন্তু থাকছি রাত্রি ঠিক 11:10 থেকে বেঁচে থাকার গান নিয়ে, অথবা আপনি কিন্তু টিউন করে রয়েছেন 100.1 FM গোল্ড। জয়দীপ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ সবাই।